মেয়েদের অত্যাচারটা কিন্তু তার শুরু হয় বাপের বাড়ি থেকে, যেখানে সে জন্মায়, যেখানে সে বড় হয়। কারণ এই যে দেখা, এই যে তোকে দেখতে ভালো না, তোর বিয়ে হওয়াটা খুব সমস্যার, তোর গায়ের রংটা কালো, বা তুই এরকম, তুই মোটা, তুই রোগা, এগুলো তো সে শ্বশুর বাড়িতে শোনে। কিন্তু এটা কিন্তু আমাদের একদম শুরু, যেখানে আমরা জন্মাই, ফ্রম উম টু টুম্ব। মানে মেয়েদের অত্যাচারটা মাতৃগর্ভ থেকে তার শেষ অবস্থা অবধি। স্বয়মের ক্ষেত্রে যখন একটি মেয়ে আসে তখন তার কথাটা মন দিয়ে শোনা হয়, এবং এই যে তার কথা শোনা হলে এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা মেয়েটির জন্য, যে আমি যা বলছি আমার কথা কেউ মন দিয়ে শুনছে, এবং আমায় বলছে না যে চুপ করে থাক, মেনে নে, এটা তো হতেই পারে, এত বলার কি আছে। তখন সে কাঁদছে, অনেক সময় কাঁদেও না, মানে এতটাই তার নির্যাতনের ভার যে সে পুরো নাম্বিং বলি আমরা, মানসিক স্বাস্থ্যের একটা কথা, পুরো নাম্বিং হয়ে গেছে, কোনো এফেক্ট বেরোচ্ছে না, মানে তার কেমন লাগছে দেখে বোঝাই যাবে না। তার ফলে ওই যে শোনা, তাকে সময় দেওয়া, আমাকে একজন সময় দিল, আমার কথা শুনলো, আমার কথা বিশ্বাস করলো, এবং আমরা জিজ্ঞেস করি যে তুমি কি চাও, এই কথাটা না একটা ম্যাজিকের মতন কাজ করে। আমাদের গঠনে, সামাজিক গঠনের মধ্যে এমনভাবে ছেলেকে আর মেয়েকে বড় করার এই সূত্রটায় কোথাও গিয়ে ছেলেদের হাতে মনে হয় যে তারা হচ্ছে প্রোটেক্টর এবং প্রোভাইডার। আর এই বোধটা তাদের কোনো একটা পাওয়ার দেয়, যেই পাওয়ারে তাদের মনে হয় যে আমরা কিন্তু অত্যাচারটা করতে পারি। স্বয়মে চাইল্ড থেরাপি হয়, তো সেখানেও একটি বাচ্চার কথা শুনেছিলাম, ওর বাবা ওর মাকে ভীষণ মারধর করতো, আর ভীষণ হেনস্থা করা, ভীষণ হেয় করা, যে তুমি একটা মানুষ নাকি, এবং বাচ্চাটিকে কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে ছুঁতো বাবা। আচ্ছা, বাচ্চাটি খেলতে গিয়ে শুধুই না, ও যে খেলনার যে খাট সেটাকে উল্টে উল্টে রাখছে, আচ্ছা, আর নয়তো খেলনা খাটে জল ঢেলে দিচ্ছে। এখন যেটা দেখি, এখন কিন্তু না ক্রুডনেসটা খুব বেড়ে গেছে, মানে এমন মারবো বা এমন অত্যাচার করবো যে মেয়েটাকে মেরে ফেলবো, এবং খুব নিষ্ঠুরভাবে মারবো। আমরা স্বয়মে যেটা করি, আমাদের অনেকগুলো দল আছে, নাটকের দল, গানের দল, লেখেন মেয়েরা, প্রয়াস বলে একটা ম্যাগাজিন বেরোয়, নাচের দল। আমরা সেখানে কিন্তু দেখি মেয়েদের ওই ভেতরের ক্রিয়েটিভিটিটা কি করে বেরিয়ে আসছে। মানে কোনো এক কালে আমি খুব ভালো লিখতাম, আবার যখন প্রয়াসে আমি বসলাম ওই ওয়ার্কশপটাতে, একটা অসাধারণ কবিতা লিখলাম আমি। এসে গেছি ভাবনাঘরের নতুন পর্ব নিয়ে। আজকের বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের বিষয় গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স। বাড়ি, যা নাকি মানুষের সবথেকে বেশি আশ্রয়স্থল, সেই জায়গায় যখন হিংসার চর্চা হয়, তখন আমাদের সেটা নতুন করে ভাবায়। আজকে এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে চলে এসেছে স্বেচ্ছাসেবী সংঘ স্বয়মের দুজন প্রতিনিধি, এবং আমার অত্যন্ত প্রিয় দুজন মানুষ, গার্গীদি এবং শ্রাবস্তীদি। কেমন আছো তোমরা? ভালো আছি। প্রথমে একটুখানি জেনে নেব, গার্হস্থ্য হিংসা বা ধরো নির্যাতন, কি ধরনের নির্যাতন হয়, মানে কি ধরনের কেস আসে তোমাদের কাছে? যদি বলো গার্হস্থ্য হিংসা, যেটা বেশি করে মানে খুব বেশি পরিচিত আমরা যে ডোমেস্টিক ভায়োলেন্স বলি, বা ঘরের মধ্যে যে হিংসাটা হয়, মূলত আমরা দেখি এই হিংসার মানুষ, মানে যাদের ওপর এই হিংসা ঘটে, তাদের কিন্তু বয়স সব রকমের মানুষ, মূলত মহিলারা। এবং সেটা যদি বলো যে যখন তারা মাতৃগর্ভে থাকেন, সেখান থেকে সেই অত্যাচার শুরু হয়, এবং সেটা শেষ হয় যখন, সেটা হচ্ছে কবর, বা আমরা বলি যদি কোনো শ্মশান ঘাট। তাই জন্য আমরা যখন অনেক জায়গায় ট্রেনিংয়ে যাই, আমরা একটা কথা খুব বলি, ফ্রম উম টু টুম্ব। মানে মেয়েদের অত্যাচারটা মাতৃগর্ভ থেকে তার শেষ অবস্থা অবধি, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্তরে একটি মেয়ে কোনো না কোনো নির্যাতনের শিকার হয়। ছোট করে বলি যে 4 রকম হিংসা মূলত আমরা দেখতে পাই। একটা হলো শারীরিক হিংসা, একটা হলো মানসিক হিংসা, একটা হলো যৌন নির্যাতন, আরেকটি হলো আর্থিক। এই 4টের মধ্যেই কিন্তু মোটামুটি যা আমরা দেখি অত্যাচার হয় মহিলাদের ওপর, তার মধ্যেই হয়। তবে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। কোনো একটা যে হলো যে শুধু শারীরিক হিংসা হলো, তার মনের ওপর কোনো চাপ পড়লো না, সেটা কিন্তু নয়। প্রত্যেকটার সঙ্গেই মন ওতপ্রোতভাবে জড়িত। কিরকম মানসিক গঠন থেকে মানুষ আর একজন মানুষের প্রতি এই হিংসা তৈরি করছে, বা এই হিংসা আর চর্চা হচ্ছে? কাজ করার সূত্রে, মানে অভিজ্ঞতার সূত্রে বলতে পারি,
এটা তো এক একটা মানুষের মানসিক গঠন নিশ্চয়ই, কিন্তু কোথাও মনে হয় আমাদের যে সামাজিক গঠনটা, যে সমাজে আমরা বাস করি, যেটা মূলত পিতৃতান্ত্রিক সমাজ, এবং যেখানে যখন একটি মেয়ে জন্মায় এবং একটি ছেলে জন্মায়, তাদের যে বড় করাটা, তাদের কন্ডিশনিংটা তো আলাদা হয় না। সেখানেই কিন্তু তোমার এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে, যে কেন এটা হয়। যখন আমরা একটা বাড়িতে, যে কোনো বাড়িতে যদি একটা ছেলে আর একটা মেয়ের জন্ম হয়, তুমি একটু খেয়াল করলে দেখবে সেখান থেকেই শুরু হয় কিন্তু এই পাঠটা, যে কার ওপর কে অত্যাচারটা করবে, পাওয়ার কার হাতে, ক্ষমতা কার হাতে। সমাজের গঠনে কিন্তু আমরা কিন্তু কোনো ব্যক্তিগত মানুষকে আক্রমণ করছি না, যে একটি পুরুষ এরকম বা সে। আমাদের গঠনে, সামাজিক গঠনের মধ্যে এমনভাবে ছেলেকে আর মেয়েকে বড় করার এই সূত্রটায় কোথাও গিয়ে ছেলেদের হাতে মনে হয় যে তারা হচ্ছে প্রোটেক্টর এবং প্রোভাইডার। আর এই বোধটা তাদের কোনো একটা পাওয়ার দেয়, যেই পাওয়ারে তাদের মনে হয় যে আমরা কিন্তু অত্যাচারটা করতে পারি। এবং তাদের কাছে যে এই ডেফিনেশনটা খুব ক্লিয়ার থাকে সব সময়। আমার কাজ করার অভিজ্ঞতায় মনে হয়েছে যে যে আমি অত্যাচার করছি, কিন্তু সেটা যার ওপর ঘটে সে বুঝতে পারে। বিশেষ করে আমি বলবো মানসিক নির্যাতন যখন ঘটে, সেইটা কিন্তু বোঝা অনেক সময় মেয়েদের ক্ষেত্রেও খুব অসুবিধা হয়। তারা ফোন করে আমাদের জানতে চান, দিদি আমার সঙ্গে এটা হচ্ছে, এটা কি অত্যাচার, এটা কি আমি বলতে পারি? তখন আমাদের যেটা হয়, আমরা বলি হ্যাঁ, এটা কিন্তু তোমার উপর অত্যাচার হচ্ছে। কারণ মূলত আমরা যখন কাজ করতে গিয়ে তো আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন এজেন্সির সঙ্গেও কাজ করি, সেখানে কিন্তু ফিজিক্যাল বা শারীরিক নির্যাতন ছাড়া আর সবকটা নির্যাতনই বোঝানো খুব মুশকিল হয়। কারণ কোনো দাগ থাকে না আমার শরীরে। হ্যাঁ, কিন্তু মানসিক নির্যাতনের জায়গায় মেয়েটির ওপর যে প্রভাব পড়ে, সেটা কিন্তু বলতে পারো লাইফ লং, তার সারা জীবন সেটা সে বয়ে নিয়ে চলে। এই জায়গাটা কিন্তু, তাই জন্য আমরা মনে হয় যে মানসিক এবং যৌন নির্যাতন, আর্থিক সবকটাই যেটা আমি প্রথমে বললাম ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই নির্যাতনগুলোর কথাও আমাদের খুব বেশি করে বলা উচিত। আমরা অনেক সময় ভাবি যে আরে মেয়েটাকে তো মারেনি, কিসের আবার অত্যাচার, হ্যাঁ, কিংবা একটা চড় মেরেছে, ওটা আবার অত্যাচার নাকি? কিন্তু সেইটিও আমরা যখন ডিফাইন করি ডোমেস্টিক ভায়োলেন্স, কেন ভায়োলেন্সকে যখন ডিফাইন করি, আমরা কিন্তু বলি এটা অত্যাচার। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা, কে কিভাবে নিচ্ছে। তোমার এই কথা সূত্রে আমার মনে পড়ে যাচ্ছে সীমান্দা বাবার লেখায় যেমন রয়েছে যে একটি সন্তান যখন জন্মায় তখন সে পুরুষ বা নারী হয়ে জন্মায় না, তাকে সমাজ পুরুষ বা নারী এই দাগ বা এই ভাবে বড় করে তোলে আর কি। এই যে ধরো খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে কিছু কিছু নির্যাতনের দাগ থাকে না, কিছু কিছু নির্যাতন আলাদা করে চোখে পড়ে না। তার মানে আমি ধরে নিতে পারি, যেমন ধরো ভার্বাল অ্যাবিউজ, হ্যাঁ, মানে আমি কাউকে কোনো একটা অপশব্দ বলে দিলাম, বা আমি তাকে কথায় কোনো রকমভাবে এক ধরনের আঘাত দিয়ে ফেলছি। এই জায়গাটা, এই যে নির্যাতনের একটা বড় জায়গা ভার্বাল অ্যাবিউজ। আমি একটু শ্রাবস্তীর কাছে আসবো। কি ধরনের কেস আসে ভার্বাল অ্যাবিউজের? আসে তোমাদের কাছে কিরকম ভার্বাল অ্যাবিউজের কেস? আমি একটু আগে থেকে বলবো গার্গীদির কথার সূত্র ধরে, যে এই যে মানসিক নির্যাতন, সেটা তো প্রেক্ষিতে ফেলতে হবে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে, যেখানে একটি ছেলেকে বলাই হচ্ছে তুমি তোমার ক্ষমতা কিছুটা বেশি। নির্যাতন তো একটা ক্ষমতার প্রদর্শন, একটা পাওয়ার, ভীষণভাবে পাওয়ার এক্সপ্রেশন অফ পাওয়ার। আমার ক্ষমতা একটু বেশি আছে, ফলে আমি তোমার উপরে সেটা ফলাচ্ছি, এবং সেটা আমি ভয়ঙ্করভাবে ফলাচ্ছি তোমার অধিকারের কথা না ভেবে। এবার তার তো যার ওপরে পাওয়ারটা দেখানো হচ্ছে, ফলানো হচ্ছে, এখানে একটি মেয়ের ওপরে আমরা কথা বলছি, তার তো একদম নিজের মনের জোরটা পুরো ভেঙে যাচ্ছে। এবার এই ভার্বাল অ্যাবিউজের কথা যেটা বলছো, এখানে ওই গায়ে হাত দিচ্ছে না, হয়তো খেতে পড়তেও দিচ্ছে, কিন্তু এমন কথা বলছে যাতে তার আত্মসম্মান বোধটা পুরো দুমড়ে মুচড়ে যায়। এবং এটা নানা সময় চলে এসছে। প্রথমে কিন্তু মেয়েরা এটা বলেও না, বলতেও পারে না, কারণ তাদের ফ্রেম অফ রেফারেন্সে এটা থাকে না যে এটাও এক ধরনের নির্যাতন, যেটা আমার উপরে হলো। এরকম কথা তো বলতেই পারবা। অনেক সময় তো মেয়েরা নানা রকমের কথা শুনে বড় হয়, তাই না? যে তুই এটা পারিস না, তুই সন্ধ্যেবেলা বেরোবি না, তুই এটা করবি না, জোরে জোরে হাসবি না। মানে আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে এই কথাগুলো তো ভীষণভাবে নিহিত আছে। ধরো দুটো ঘটনা এক্ষুনি মনে পড়ছে, আমরা কথা বলছিলাম গার্গীদির সঙ্গে, আলোচনাও করছিলাম, যে একটি মেয়ে এসছে স্বয়মে, তার যে হাজব্যান্ড, সে যথেষ্ট নিজের কাজকর্মে সফল মানুষ একজন,
এবং এই মেয়েটিকে সে মারধর করে না, কিছুই করে না, কিন্তু সে নিজে সুপুরুষ বলেই তিনি মনে করেন, তার ধারণা, এবং মেয়েটিকে তার মনে হয় ততটা ভালো দেখতে নয়, মানে পুরুষটি খুব সুন্দর দেখতে তিনি নিজেকে মনে করছেন, এবং হয়তো ফিডব্যাক উনি পেয়েছেন, তার মনে হচ্ছে তার স্ত্রী ভালো দেখতে নয়, তাকে মানে তার চেহারা নিয়ে জঘন্য ইঙ্গিত করা, তার শরীরের অন্যান্য অঙ্গ এবং তার মুখ দুটোকে এক করে জঘন্য ইঙ্গিত করে যে তোমার মুখটা ওই রকমই। আচ্ছা, এবার এই কথাটা শোনার পর একটা মানুষের কি অবস্থা হয়, মানে তাকে কিন্তু একটা অবজেক্টে পরিণত করছি, সে যে একটা মানুষ, একটা রক্ত মাংসের মানুষ, তার একটা মন আছে, তার একটা মনন আছে, সেটাকে আমি আনলামই না। আত্মবিশ্বাসের জায়গাটা গুঁড়িয়ে যাচ্ছে, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, সব জায়গাটাই গুঁড়িয়ে যাচ্ছে, যে আমি তো একটা অঙ্গে পরিণত হচ্ছি, তাই না? যে অঙ্গটা নাকি খুব কুশ্রী, আচ্ছা, তাই না? আচ্ছা। তারপরে আরেকটি ঘটনাও মনে পড়ছে, সেই মেয়েটিকে তার নন্দাই মানে জানে যে তার হাজব্যান্ডের সঙ্গে তার সম্পর্ক ভালো না, কারণ হাজব্যান্ড তাকে ভীষণ খারাপ কথা বলে, ভীষণ খেতে দেয় না, ভালো করে খেতে দেয় না, জিনিসপত্র কিনে দেয় না, দুটো বাচ্চা নিয়ে নাজেহাল অবস্থা। তো সে নিজে যেটুকুনি পয়সা পায়, তার বর খুব কম পয়সায় দেয় তাকে, যেটুকু পয়সা পায় সে দিয়ে তার নিজের একটু ওই রেশন জিনিসপত্র কিনে এনেছে, তো একটা ছোট্ট সাবান কিনে এনেছে। নন্দা এই সাবানটার দিকে তাকিয়ে ওকে পুরো আপাদমস্তক মেপে বলছে, এই সাবান তো একদিনেই শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু একটা খুব কথা, কিন্তু নন্দাই, তাকে তো আমি কোনো অধিকার দিইনি আমার শরীরটাকে ওরম করে দেখার, সে আমার শরীরটাকে মাপছে এবং বলছে এই সাবানটা তো একদিনেই শেষ হয়ে যাবে। মানে কি একটা অদ্ভুত মানে অন্তর্নিহিত অর্থ আছে, যার গায়ে লাগলো তার কিন্তু লাগলোই, যে বলে ফেলছে সে অবলীলায় বলে ফেলছে। এবং এই মেয়েটি পুরো কুঁকড়ে গেছিল যখন কাউন্সেলিংয়ে বলছে, ও ওখানে বসেও যেন মনে হচ্ছে আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে, যে এতটা সাহস পেলো কি করে যে আমার শরীরটার দিকে এরকম করে তাকালো। মেয়েটি একটু বড়সড় চেহারা, বুঝতে পেরেছি, বলছে যে আমি একটু বড়সড় চেহারা, আমার শরীরটার দিকে এরকম করে তাকানোর সাহস পেলো কি করে, আমার বর আমাকে তো সম্মান করে না, তাই এই লোকটাও আমাকে সম্মান করে না। তো এবং আমাদের সমাজে যেটা আছে, এই যে রাস্তায় যখন বেরোনো হয়, এই যে একটা বিশ্রী করে তাকানো, গেজ যেটাকে আমরা বলি না, ওই তাকানোতেই তো মেয়েরা কুঁকড়ে যায়। মানে মাঝে মাঝে মনে হয় যে এই যে মেয়েদের এই কুঁকড়ে যাওয়াটা যদি যখন বন্ধ হবে, আমরা হয়তো ভাববো যে কিছু কাজ হয়তো হলো। মেয়েদেরও বোধহয় সোজা চোখে তাকানোর বা এই ধরনের তাকানোর উত্তরে সোজা চোখে তাকানোটাও এক ধরনের প্র্যাকটিসের মধ্যে আনা উচিত আর কি। বা এই যে তুমি বলছো না যে তার একটা সাবানের সাথে কথা বলেছে, আমি এরকম শুনেছি যে মাছ খেতে দিয়েছে, মাছটা একটু বড় সড়ো, মাছের পেটিটা তোমার চেহারার মতো, তুমি তোমার চেহারার মতো সাইজের খাবার খাচ্ছ, শুধু এইটুকু কথা সে বলে দিচ্ছে। হ্যাঁ, এবং এক ঘর লোকের সামনে সে মেয়েটি একেবারে কুঁকড়ে যাচ্ছে, দুমড়ে মুচড়ে যাচ্ছে। ভার্বাল অ্যাবিউজ চিহ্নিত করতে পারে মেয়েরা। এখানে একটা কথা বলি, যে কর্মক্ষমতা নষ্ট হচ্ছে, ভেতরে ভেতরে হয়তো নষ্ট হচ্ছে, কিন্তু সেটা যে আমার হচ্ছে সেটা বলারও কিন্তু মেয়েদের জায়গা নেই। আচ্ছা, কারণ যাই হোক না কেন তাকে তার কাজটা করেই নিতে হবে। আচ্ছা, সেটা না করলে আবার অন্য রকমের নির্যাতন হবে, যে তার কর্তব্য, কোট আনকোট কর্তব্য, সে কেন করতে পারছে না। হ্যাঁ, তো মেয়েরা মানে এখন একটা জিনিস ঠিকই, যেটা যথেষ্ট হোপফুল আমরা, যে মানুষরা বুঝছেন এবং তারা আসছেন, কিন্তু সমস্ত রকমের আসলে মেয়েরা অনেক সময় ভেবেই নেয় যে এটা তো প্রাপ্য, আচ্ছা, আমাকে তো বলবে, এ ধরনের কথা একটু বলবে। যে মেয়েটি এটা শুনেই বড় হয়েছে যে তোকে তো দেখতে ভালো না, তোর বিয়ে দিতে অসুবিধা হবে, মানে সেটা মেনে নিচ্ছে কোথাও। হ্যাঁ, মানে একটি মানুষের কথা বলছি, সেই মেয়েটি খুবই কম বয়স, তার বাড়ি থেকে মানে তার বাবা মার মধ্যে মা ছোটবেলা মারা গেছেন এবং বাবা অন্য সম্পর্কে চলে গেছে, গ্রামের দিকে তার বাড়ি, এবং সেই মেয়েটির কিন্তু বাড়ির অন্যান্য লোকজন উঠে পড়ে লেগেছে ওকে বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এবার বিয়ে ঠিকও হয়ে গেছে, মেয়েটি পড়াশোনা করেছে যথেষ্ট, কিন্তু যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার ততটা পড়াশোনা নেই, সে নাও হতে পারতো, তার কাজকর্মেরও কোনো ঠিক নেই। তার ফলে মেয়েটির মনে করেছে যে এই বিয়েটা আমি করবো না, এবং মেয়েটির বাবা এবং পিসিরা বোধহয় ওকে সাপোর্টও করেছে যে তাহলে করিস না। এবার মেয়েটি কিন্তু মানে এই যে সিদ্ধান্তটা নেওয়া যে আমি তাহলে এই বিয়েটা করবো না, ও স্বয়মে এসেছিল এবং স্বয়মে কথা বলেছে যে ও বিয়েটা করতে চায় না, কিন্তু ওর মনে একটা ভয় ছিল যে আমাকে তো দেখতে ভালো না, আমাকে তো এটা শুনে বড় হতে হয়েছে, এই ভাবনাটা তার মধ্যে বুনে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে। এবার যদি আমার সত্যি আর বিয়ে না হয়, আমি তো তাহলে এদের উপরে বোঝা হয়ে থাকবো। কিন্তু যাই হোক, মেয়েটা নিজের সিদ্ধান্ত নিয়েছে এবং বিয়েটা ভেঙে দিয়েছে, এবং ও পড়াশোনা করতে চায়,
এই জায়গাটাই মানে একটা অ্যাওয়ারনেস, ও কিন্তু প্রত্যন্ত গ্রামের একটি মানে গ্রামে থাকে, একটা অ্যাওয়ারনেস হয়তো মানে তৈরি এতদিনের হচ্ছে। কাজ, এত ধরনের সেটা একটা কাজের মধ্যে আশার দিয়ে- কথা যে এখন হ্যাঁ এই চিহ্নিতটা এইটুকু চেনা যাচ্ছে যে কোনটা আমার সম্মান কোনটা আমার অসম্মান। তোমাদের কাছে আসলে তোমরা তাদেরকে কিভাবে ট্রিট করো? ধরো এরকম কোনো কেস তোমাদের কাছে যখন প্রথম আসে, হয়তো মেয়েটি সেভাবে একটা অবসাদগ্রস্ত বা হয়তো ভালো করে কথা বলতে পারছে না বা জানাতে পারছে না, এই যে গার্গীদি একটা খুব দরকারি কথা বলছিল যে মেয়েটা বুঝতে পারছে না। মানে এই স্বয়মে কাজ করতে করতে তো শিখেছি অনেক। দুটো জিনিস আমার ভীষণ মনে হয়। স্বয়মের ক্ষেত্রে যখন একটি মেয়ে আসে তখন তার কথাটা মন দিয়ে শোনা হয়। কেস ওয়ার্কার যারা আছেন তারা কথাটা মন দিয়ে শোনে এবং যতটা সময় লাগে পুরো কথাটা শোনা হয় তারপরে একটা ফর্ম ফিল আপ করা হয়। এবং এই যে তার কথা শোনা হলে এটা কিন্তু একটা মানে একটা নতুন অভিজ্ঞতা মেয়েটির জন্য, যে আমি যা বলছি আমার কথা কেউ মন দিয়ে শুনছে এবং আমায় বলছে না যে চুপ করে থাক, মেনে নে, এটা তো হতেই পারে, এত বলার কি আছে। এতদিন তার কথাই কেউ শোনেনি, একদম সে কথা বলতেই পারেনি। এই কথা শুনে এবং তখন সে কাঁদছে, অনেক সময় কাঁদেও না, মানে এতটাই তার নির্যাতনের ভার যে সে পুরো নাম্বিং বলি আমরা, মানসিক স্বাস্থ্যের একটা কথা, পুরো নাম্বিং হয়ে গেছে, কোনো এফেক্ট বেরোচ্ছে না, মানে তার কেমন লাগছে দেখে বোঝাই যাবে না। তার ফলে ওই যে শোনা, তাকে সময় দেওয়া, আমাকে একজন সময় দিল, আমার কথা শুনলো, আমার কথা বিশ্বাস করলো এবং আমরা জিজ্ঞেস করি যে তুমি কি চাও। এই কথাটা না একটা ম্যাজিকের মতন কাজ করে, কারণ মেয়েটিকে কেউ জিজ্ঞেস হয়তো করেনি যে ও কি চায়, ছোটবেলাও হয়তো সেভাবে জিজ্ঞেস করেনি, বিয়ে দিয়ে দেওয়া হয়েছে বা হয়তো বিয়ে করেওছে, বিয়ে দিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করা হয়নি তুমি কি চাও। সে যদি স্বেচ্ছায় বিয়ে করেও থাকে, তারপরে যে নির্যাতন হয়ে চলেছে ওকে কেউ জিজ্ঞেস করেনি ও কি চায়। এই কথাটা ভয়ঙ্কর একটা, যেন একটা আমরা বলি একটা নতুন এক্সপিরিয়েন্স, অল্টার্ড এক্সপিরিয়েন্স হয়, তাতে করে ভীষণ সুবিধা হয়। আমরা কাজ করি এভাবেই, প্রথমে তার সঙ্গে কথা বলা হয়, একটা কেস রেজিস্টার করা হয় এবং তারপরে তার প্রয়োজন অনুযায়ী সে কি চায় তার উপরে ভিত্তি করে তাকে বিভিন্ন সার্ভিস দেওয়া হয়, যেরকম কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়। এইভাবে গার্গীদি যদি আমি একটু বলি এখানে, যে একটা হোলিস্টিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আমরা, সেটা হচ্ছে মেয়েটি আসার পর কেস ওয়ার্কারের সঙ্গে কথা বলে আমরা তাকে এনকারেজ করি যে আপনি অন্তত আপনার বেসিক কি অধিকার আছে, আইনি অধিকার, সেইটুকু জেনে যান। কারণ আমাদের অফিসে দুজন লয়ার আসেন যারা প্রতি সপ্তাহে আসেন এবং একটা লিগ্যাল অ্যাডভাইজার সেশন চলে সেখানে। তো সেটাই কিন্তু মেয়েদের কোথাও একটা এম্পাওয়ারমেন্ট হয় যে ঠিক আছে, মানে কোথাও একটা অধিকারও আছে, আমার আইনি অধিকার। তারপরে তো যেটা শ্রাবস্তী বললো যে আমাদের সাইকোলজিস্টরা আছেন, আমরা তাদের কাছেও বলি যে আপনি একটু বসুন, আপনার মনটার একটু দেখুন কিরকম, মানে একটা অনেক মন খারাপ থেকে আসেন তো। এবং আমরা এখন যেটা চেষ্টা করি, আমাদের খুব বড় করে হয় না সেটা, তাও আমরা একটা ইকোনমিক এম্পাওয়ারমেন্টেরও চেষ্টা করি যে কোথাও যদি দাঁড়িয়ে, কারণ সব মেয়ে কিন্তু এখন অনেক মেয়ে আসেন যারা নিজেরা কিছু উপার্জন করেন, আবার অনেক মহিলা আসেন যারা কিছু উপার্জন করেন না, কিন্তু খুব এমন একটা সময় এসেছেন যে তখন সত্যি হঠাৎ একটা অবস্থার প্রচণ্ড পরিবর্তন হয়েছে এবং সেটা আর্থিক অবস্থারও, তখন হয়তো তাকে কিছু একটা করার জন্য আমরা সাহায্য করি, বা সাহায্য যেহেতু আমরা নিজেদের কোথাও না, আমরা কোথাও রেফার করি যে আপনি এখানে যান, সেখানে কোনো একটা ট্রেনিংয়ের মাধ্যমে কোনো একটা কাজ পেতে পারেন। আরেকটা কথা আমি বলবো এই শ্রাবস্তী বা তোমার আলোচনায়, আসলে কি বলতো, কাজ করতে গিয়ে 25 বছর ধরে কাজ করতে গিয়ে একটা জিনিস বুঝেছি আর কি, মেয়েদের অত্যাচারটা কিন্তু তার শুরু হয় বাপের বাড়ি থেকে, যেখানে সে জন্মায়, যেখানে সে বড় হয়। কারণ এই যে দেখা, এই যে তোকে দেখতে ভালো না, তোর বিয়ে হওয়াটা খুব সমস্যার, তোর গায়ের রংটা কালো, বা তুই এরকম, তুই মোটা, তুই রোগা, এগুলো তো সে শ্বশুর বাড়িতে শোনে। কিন্তু এটা কিন্তু আমাদের একদম শুরু, যেখানে আমরা জন্মাই, যেটাকে আমরা এখন বলি, একটা পরিভাষা দিয়েছি নেটাল ফ্যামিলি ভায়োলেন্স। নেটাল ফ্যামিলি মানে যে পরিবারটায় আমি জন্মগ্রহণ করেছি। কাজ করতে গিয়ে মনে হয়েছে মেয়েরা কিন্তু তাই জন্যই বোধহয়, এটা একেবারে আমার মানে নিজস্ব একটা অভিমত, যে সব মেয়ে তো একটা চর খেয়ে পরের দিন স্বয়মে আসে না বা পুলিশেও যায় না, সে অপেক্ষা কেন করে? তার মানে কি, তার তো সেই রেজিলিয়েন্সটা, কোথাও রেজিলিয়েন্স বলাটা ঠিক হবে না, মানে সেই কম্প্রোমাইজ করার অভ্যেসটা সে ছোটবেলা থেকে করে ফেলেছে। সে তো জানে বাপের বাড়িতেও বাপের বাড়িতেও আমার ওপর যৌন নির্যাতন হয়েছে, যেটাকে আমরা ইনসেস্ট বলি বা অজাচার। সেখানেও আমি আর্থিক দিক দেখেছি যে আমার ইচ্ছা করছে, আমি হয়তো পড়াশোনায় খুব ভালো, আমার একটা ভালো কিছু করতে ইচ্ছে করছে, কিন্তু আমাকে বলা হচ্ছে না ভাই, তোমার বিয়েতে কিন্তু টাকা খরচ করতে হবে, তোমাকে আমি পড়াতে অতটা টাকা দিতে পারবো না। ঠিক আছে,
সেখানেও কিন্তু তাকে বলা হয়, দরকার মতো তাকে চত্থাপ্পড়ও মারা হয়, ঠিক আছে, তাকে তো মানসিক অত্যাচার করাই হয়, যে তুমি ভাই দেখতে ভালো না, তুমি মধ্যবিত্ত, তোমার রূপের অত ছটা নেই, তোমার আবার এত কিসের বাদ বিচার বাবা, হ্যাঁ, তোমাকে যা বলা হচ্ছে তুমি বিয়ে করে চলে যাও, অন্তত জন্ম থেকেই তুমি খেতে পড়তে তো পাবে, খেতে পড়তে পাবে, মাথার উপর একটা ছাদ আছে, যথেষ্ট, তোমার মানসিক জায়গাটা দেখার দরকার নেই। আর আরেকটাও এর সঙ্গে সঙ্গে বলি, জানো তো, মেয়েদের একটা তো ক্রিয়েটিভিটি তো সব মানুষেরই কম বেশি থাকে। কেউ হয়তো খুব ভালো নাচতেন, কেউ খুব ভালো গাইতেন, কেউ খুব ভালো আঁকতেন, লিখতেন খুব ভালো, সবটাই কিন্তু চাপা পড়ে যায়। কারণ আমরা স্বয়মে যেটা করি, আমাদের অনেকগুলো দল আছে, নাটকের দল, গানের দল, লেখেন মেয়েরা, প্রয়াস বলে একটা ম্যাগাজিন বেরোয়, নাচের দল, আমরা সেখানে কিন্তু দেখি মেয়েদের ওই ভেতরের ক্রিয়েটিভিটিটা কি করে বেরিয়ে আসছে। মানে কোনো এক কালে আমি খুব ভালো লিখতাম, আবার যখন প্রয়াসে আমি বসলাম ওই ওয়ার্কশপটাতে, একটা অসাধারণ কবিতা লিখলাম আমি। কোথা থেকে এলো, মানে আমার ছিল আসলে, জানো তো দিদি, আমি না ভুলেই গেছি এসব পারতাম, অসম্ভব, মানে ভীষণ নিজেকে পুরো খুলে নাচছেন। আচ্ছা, কোথাও তো মুক্তিও, সেটা একদম, এটা তো কোথাও মনের মুক্তিও ঘটে যখন আমি নাচি। যাক, তো সেই জায়গাটায় তখন কিন্তু মনে হয় যে আমি হয়তো পারতাম, কোনো একদিন আমিও দারুণ ছিলাম, কিন্তু কোথায় যেন সেগুলো চাপা পড়ে গেছে। এগুলোও কিন্তু আমরা দেখি যখন আমরা এগুলো আমাদের সবই কাজের অভিজ্ঞতা। একটা মানুষকে যখন দেখি, সে আসেন, এবং কিছু মেয়ের তো ডেফিনেটলি দারুণ সুন্দর জার্নি দেখতে পাই, সুন্দর বলবো না, মানে খুব এম্পাওয়ার্ড। আসলে আমরা যেভাবে কাজটা করি সেটা খুব এম্পাওয়ারিং, সেই কাজটা আমরা কিন্তু কোনো মেয়ের ওপর, যেটা শ্রাবস্তী বলল, এক তো বিশ্বাস, আরেকটা হচ্ছে আমরা কোনো ডিসিশন কিন্তু মেয়েটার ওপরে চাপাই না, আচ্ছা, যে তুমি এটা করো, এইটাই বোধহয় তোমার জন্য ভালো। কারণ মেয়েরা যখন আমাদের জিজ্ঞেস করে, দিদি তুমি বলে দাও না আমি কি করবো, আমরা বলি না, তুমি ওখানে আছো, তুমি বেস্ট জাজ, তোমার পরিবেশে তোমার জন্য কোনটা ভালো হবে তুমিই সেটা বলতে পারবে। সেটা কিন্তু তাদের কোথাও একটা আত্মবিশ্বাস, যেটা বলল চুরমার হয়ে যায়, সেটা কোথাও ধীরে ধীরে রিগেইন করতে শুরু করে আর কি। তার ফলে অনেক মেয়ের কিন্তু দারুণ জার্নি আমরা দেখতে পাই, যে তারা শুধু নিজেদের পায়ে দাঁড়িয়েছেন না, তাদেরকে আমরা বলি এজেন্ট অফ চেঞ্জ। আচ্ছা, তারা অন্য মেয়েদেরকে স্বয়মে পাঠান, তারা এই গ্রুপগুলোতে ভীষণ অ্যাক্টিভলি কাজ করে। হয়তো প্রথম দিন এসেছিলেন, কথাই বলতে পারেননি, আজকে দাঁড়িয়ে ফাটিয়ে নাটক করছেন কোনো একটা একেবারে বড় রাস্তার উপরে, কোথাও উদাত্ত স্বরে গান গাইছেন। এগুলো তো কোথাও জার্নি, তাই না? ভেতরের ইচ্ছে অনিচ্ছেগুলো চিনতে শিখছেন, কোথাও একটা জার্নি, যে যেখান থেকে আমি এসেছিলাম আমার একার একটা প্রচন্ড একটা সমস্যা নিয়ে, যখন আমি বুঝি যে এটা একটা সামাজিক সমস্যা, এটার দায় কারুর একার হতে পারে না। কারণ সমাজ তো বলে তোরই দায়, তোর বিয়েটা ভেঙেছে তোর দায়, তুই নিশ্চয়ই, সবাই আমাদের অনেক পরিবার এরম আসে যে জানেন আমার বাড়িতে কোনোদিনও ডিভোর্স হয়নি, এই প্রথম। তো আমাদের তো সেটা বোঝাতে হয়, মেয়েটা তো এমনি মরমে মরে এসেছে, বাড়ির তো সবাই বলছে তুই কিছু করেছিস, তাকে তো বোঝাতে হয় এটা সামাজিক সমস্যা, এটা তোমার একার সমস্যা নয় গো। সেই জায়গাটা থেকে সে যখন বেরিয়ে একটা রাস্তায় দাঁড়িয়ে নাটক করে, সেটা তার দারুণ, আমাদের মনে হয় সেটা তার খুবই দারুণ, এবং সে মানুষ হিসেবে নিজেকে চিনতে পারে এবং বুঝতে পারে, কোথাও একটা নিজেকে মূল্য দেয়, যেটা খুব দরকার। এবং একটা কথা এখানে একটু যোগ করছি, যে মেয়েটা যখন প্রথম আসে, ওটা তো তার প্রথম পদক্ষেপ নিজের জন্য ভাবার, ওইটাকেও যেন ওকে একটা অ্যাকনলেজ করা, যে তুমি যে এই পদক্ষেপটা নিয়েছো, এটাই একটা, মানে তুমি একটা চেঞ্জের কথা ভাবছো। এবং আমরা যেটা এই এম্পাওয়ারমেন্ট অ্যাপ্রোচ নিয়ে কাজ করি, তো একটা ফেমিনিস্ট লেন্সে এম্পাওয়ারমেন্ট অ্যাপ্রোচ নিয়ে আমরা কাজ করি, সেখানে এই যে ভিকটিম বলা হয়, আমাদের উদ্দেশ্যটা থাকে ভিকটিম টু সার্ভাইভার, এই জার্নিটাতে তার সঙ্গে থাকা। এবং এখানে যখন একটি মেয়ে আসছে, সে ভাবছে কি এটা আমার সঙ্গেই হচ্ছে, হয়তো সে মাঝে মাঝে শুনেও থাকবে ওর সঙ্গেও হয়েছিল, বা এরকমটা হয়, বা হওয়া উচিত না, বা হতেই পারে, নানা রকমের ধারণা নিয়ে আসে। কিন্তু এখানে এসে আমরা আসলে একটা বিলঙ্গিংনেস তো তৈরি হয়, অন্যান্য অনেক মেয়ে দেখে, ফলে তারা এটা বোঝে যে এটা আমি একা নই, এখানে এই যে একটা কালেকটিভ ফর্ম, বা আমার মতো আরো মানুষ আছে যারা একসাথে এসে কথা বলছে, সবাই চেষ্টা করছে, ফলে আমিও চেষ্টা করতে পারবো, ফলে আমার সমস্যাটা আমার একার নয়, এটা একটা যে সামগ্রিক সমস্যা, সেই চিন্তাটা বা সেই ভাবনাটা এদের মধ্যে জারিত হয়। এটার সাথে সাথে আসি যে সবার আগে যে বিষয়টা, সেটা হচ্ছে শারীরিক নির্যাতন। এখন অনেক আইন হয়েছে, আমরা 498 এ নিয়ে তো এখন অনেকগুলো কথা বলি। শারীরিক নির্যাতনের পরিসংখ্যান কি আগের তুলনায় কমেছে? দেখো, পরিসংখ্যান যদি বলো, কমার কথা বলবো না, তবে একটা জিনিস আমরা খেয়াল করেছিলাম,
যখন কোভিড হয়েছিল তার আগে যেটা আমরা দেখতাম যে হ্যাঁ কম্পারেটিভলি কম ছিল, 20 সালের আগে আমাদের মনে হতো যে আমরা অনেক বেশি কেস, যখন আমাদের কাছে মহিলারা আসেন তারা কিন্তু অনেক বেশি মানসিক, যৌন এবং আর্থিক অত্যাচারের সম্মুখীন। কিন্তু কোভিডে আমরা একটা অদ্ভুত পরিবর্তন দেখলাম। তখন হয়তো তাকে ওই অত্যাচারীর সঙ্গে এক ঘরে এক জায়গায় 24 ঘন্টা থাকতে হতো বলে যেটা আমরা খেয়াল করলাম, অসম্ভব ফিজিক্যাল ভায়োলেন্স বেড়ে গেল। এবং সেটা কিন্তু শুধুমাত্র হাত নয়, তখন নানা অবজেক্ট দিয়ে তাকে মারা শুরু হলো। আমাদের কোভিডের সময় প্রচুর মহিলা, তখন তো আমাদের অফিসটা এমনি ফিজিক্যালি তো আমাদের বন্ধ ছিল, কিন্তু আমরা 10টা হেল্পলাইন চালিয়েছিলাম এবং একটি মেন্টাল হেলথেরও ছিল, এবং অ্যাক্রস ইন্ডিয়া, সারা ভারতবর্ষ থেকে আমাদের কাছে কেস আসতো। এবং আমার মনে পড়ছে আমার এক মহিলার সঙ্গে আমার কথা হতো, অত্যন্ত অ্যাফ্লুয়েন্ট তারা, কিন্তু তার স্বামী এমনিতে মানে সে আসবেই, সে কথাই বলবে ঠিক ছিল, কিন্তু কোভিডে তখন তার অত্যাচারটা এরম হলো যে বর হাতের কাছে যা পায় চটি, জুতো, লাঠি দিয়ে তাকে পেটাতে শুরু করেছে। তখন আমাকে তাকে বলতে হলো যে তুমি কিভাবে নিরাপদ থাকতে, কারণ তুমি তো কোথাও বেরোতে পারছো না, ওর মধ্যেই তোমাকে নিরাপদ থাকতে হবে। তুমি একটু যে শার্প জিনিসগুলো একটু চেষ্টা করো সরিয়ে রাখতে, যাতে ওনার হাতের কাছে না পান, বা যখন খুব দেখছো যে মারতে ওরমভাবে আসছে, যদি পারো একটা দরজা, মানে তার সেই অপশনটা ছিল নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দাও দরকার হলে। কারণ কি একমাত্র আমরা দেখছিলাম কোভিডে পুলিশ খুব অ্যাক্টিভলি কাজ করতো, তখন আমরা বলতাম যে 100 নম্বরে ফোন করে বা তোমার লোকাল পুলিশ স্টেশনে ফোন করে একটু হেল্প চাও, এগুলো আমাদের। তখন কিন্তু আমরা দেখেছিলাম প্রচণ্ড মারধর বেড়েছিল, মানে সেই কোভিডের সময়টা। আরেকটা জিনিস একটু বলবো, কি বলতো, এখন যেটা দেখি, এখন কিন্তু না ক্রুডনেসটা খুব বেড়ে গেছে। তুমি যদি যে কোনো অত্যাচার বলো, সেটা ডোমেস্টিক ভায়োলেন্স বলতে পারো, মানে রেপ বলতে পারো, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্কপ্লেস, আমরা যেটা দেখি এখন না মারের ক্রুর, মানে এমন মারবো বা এমন অত্যাচার করবো যে মেয়েটাকে মেরে ফেলবো এবং খুব নিষ্ঠুরভাবে মারবো। মানে আমরা দেখছি রেপ তো ঘটছেই, তার সাথে খুনটা যেন একেবারে সঙ্গে সঙ্গে চলে আসছে। হ্যাঁ, মানে একে অন্যের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আর কি। এই যে একটা লিঙ্গের ক্রমশ বা একটা জেন্ডারের ক্রমশ এগিয়ে আসা, বা সামাজিকভাবে সম্মান পাওয়ার লড়াই যে সে দুধাপ এগিয়ে আসছে, বা কথা বলছে, বা সচেতন হচ্ছে, বা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আমি জানছি যে এটা আমার প্রাপ্য সম্মান এবং এটা আমাকে দিতে হবে, এই যে কথাগুলো সে বলে ফেলছে, ফলে কি প্রতিহিংসার পরায়ণতা বাড়ছে? ফলে কি নির্যাতনের মাত্রা আরো বাড়ছে ক্রমশ? মানে একটা কথা তো ঠিক যে মানে এই যে বড় করা, একটা কম বাচ্চা থেকে তাকে বড় করা, এবার সেটা যদি একটা ভীষণ বৈষম্য ভিত্তিক বড় করা হয়, যে একটি ছেলেকে কিছু প্রিভিলেজ দিয়ে বড় করা হচ্ছে এবং সে ভাবছে এগুলো তো আমার। হ্যাঁ, এবার সে যখন বড় হয়ে দেখছে যে আমার যে জায়গাটা, মানে ম্যাসকুলিন স্পেস যেটাকে আমরা বলি, সেখানে একটি মেয়েও আসছে, একাধিক মেয়েও আসছে, তখন কোথাও তার জায়গাটা তো সংকুচিত হচ্ছে বলে সে পারসিভ করছে, কারণ তাকে তো বলা হচ্ছে সব তোমার, তাই না? এটা একটা ওই বড় করার সোশ্যালাইজেশন প্রসেসটার মধ্যেই একটা অসুবিধার জায়গা, মানে আমার পৃথিবী আমায় ভাগ করে নিতে হচ্ছে, এবং তখন আমার ভালো লাগছে না, আমি থ্রেটেন ফিল করছি। এটা একটা আছে, কিন্তু আসলে ভায়োলেন্সের পেছনে কারণ ওরম ভাবে হয়তো খোঁজা যায় না। কারণ তো অনেক কিছু থাকতে পারে, কিন্তু তা বলে কি আমি এরকম ভয়ঙ্কর ভাবে কাউকে মানে আঘাত করতে পারি, সেই একটা ব্যাপার থাকে। আর কমপ্লিকেশনও অনেক লেভেলেই, হয়তো অনেক কমপ্লিকেটেড লাইফ লিড করছি আমরা এখন, হয়তো নানা কিছু চোখের সামনে, অনেক বেশি এক্সপোজার, সেটা ভালো এক্সপোজারও যেমন, ভয়ঙ্কর এক্সপোজারও তো আমাদের আছে। এবং আমরা এটা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটা জিনিস দেখি যে এই যে অনেকে বলে তো খুব রেগে গিয়ে, মানে হয়তো রাগের জন্য, রাগ, ক্ষোভ, বিদ্বেষ, ঘৃণা সব মিলিয়ে হয়তো এই ভয়ঙ্কর একটা নির্যাতন হচ্ছে, বা হয়তো অনেকের ক্ষেত্রে জাস্ট এমনিও হতে পারে। এবার ওই যে তার তো একটা এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার, যেটা সেটা কিন্তু লার্নড। আচ্ছা, অনেক ক্ষেত্রে। এবার আমি যদি ছোটবেলা থেকে দেখে আসি আমার বাড়িতে এই জিনিসটা ঘটছে, আমার বাড়িরও যে পুরুষ মানুষটি সে এই ব্যবহারই করে এসেছে, করছে, তাহলে তো আমি সেটা করার জায়গাটা অনেকটা আমার কাছে সহজ হয়ে যায়, যে এটা তো হতেই পারে এরকম। এবার আমার কাছে বিষয়টা স্বাভাবিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আমি তখন কি কোন লেভেলে করব, কোন ডিগ্রিতে গিয়ে করব, তার তো কোনো ঠিক নেই। মানে সেই ওই এক্সপ্রেশন অফ অ্যাঙ্গারের জায়গাটা লার্নড, এবং ওইটা বিষয় বোধহয় আমাদের সবাইকেই সচেতন হওয়া দরকার, যখন একটা বাচ্চা বড় হচ্ছে তার সামনে আমরা কি তুলে ধরছি। একদম একদম।
আমি বাচ্চার প্রসঙ্গে আসবো। এখানে আমি এই ভায়োলেন্সের ক্ষেত্রে আরেকটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে ডাউরি বা পণ প্রথা। পণ প্রথা আছে, পণ প্রথা চলছে, সেভাবেই চর্চিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুবই আছে, পণ প্রথা খুবই আছে, বলতে পারো তার রূপটা একটু পাল্টে গেছে। আচ্ছা, কিরকম? মানে একটা কি বলতো, আমরা স্বয়মে বসে তো শুধু একটা শ্রেণীকে দেখি না, আমরা পুরো বলতে পারো সমাজে সব রকম শ্রেণীর সঙ্গে আমাদের কাজ করার একটা জায়গা আছে বা হয় আর কি। সেখানে আমরা দেখেছি এখনো কোথাও কোথাও হয়তো যাদের হয়তো অতটা আর্থিক ক্ষমতা নেই, সেখানে কিন্তু একটা মোটর বাইক চাওয়া খুব প্রকাশ্যেই চাওয়া হয়, যে একটা মোটর বাইক দিতেই হবে, বা ছেলেকে একটা শোনাচ্ছেন গলার দিতেই হবে। আচ্ছা। কিন্তু হয়তো মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ঘরে, যেখানে কিন্তু জানা যায় যে এখানে কিন্তু আছে, মানে দেওয়া যেতে পারে, তখন সেখানে খুব ভদ্রভাবে একটা পালিশ লাগিয়ে বলা হয় যে সবই তো আপনার মেয়েকেই দিচ্ছেন, সুতরাং একটু ঘরটা সাজিয়ে দিলে ভালো হয়। তো এইটা কিন্তু আমরা দেখি, এবং পণের জন্য পণজনিত কারণে মৃত্যুও কিন্তু দেখি, সেটাও দেখতে পাই। আচ্ছা। যে ঠিকমতো জিনিসপত্র মনের মতো পাওয়া যায়নি বলে মেয়েটি যখন থেকে সে তখন থেকেই সে অত্যাচারিত। হয়তো শেষ পর্যন্ত মেয়েটি আত্মহত্যা করেছে, কিন্তু যখন কারণটা খোঁজা হয় তখন জানা যায় প্রথম দিন থেকে এই জন্য তার উপর খুব চাপ ছিল। আচ্ছা। যে তোমাকে এইটা কিছুই দেয়নি তোমাকে, এটা প্রথম। দ্বিতীয় যেটা হয়, পণটা কিন্তু ওয়ান টাইম হয় না। এখন আমরা যেটা দেখি, পণও খেপে খেপে হয়। আচ্ছা। মানে ধরো বাড়িতে কোনো টাকার দরকার, তোমার বাড়িতে বাবার বাড়ি থেকে নিয়ে এসো। আচ্ছা। সুতরাং পণেরও একটা ইনস্টলমেন্ট বলতে পারো শুরু হয়েছে, যে বিয়ের সময় হলো শেষ হয়ে গেল, সেটা কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু হয়তো বলতে পারো যে আইনি ব্যবস্থায় পণের যে আইনটা যে আছে, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, সেটা অতটা ব্যবহার হয় না, কারণ তার একটা অন্য দিক আছে। যে পণ দেয় আর যে পণ নেয় দুজনেই শাস্তিযোগ্য, তার মানে মেয়েটির বাবা মাও এখানে শাস্তি পাবেন। সেই জন্য এখন যেটা করা হয়, তারা তো কোনোটা ওই মেয়ে যেটা আর কি, মেয়েকে তো কোনোভাবে বিয়ে দিতেই হবে, সেই চাপেই তো তারা বলবেন আমরা তো সেই চাপে পণ দিই, পাত্রস্থ করার দায়টা তো আমাদের আছে। তো সেই জন্য এখন যেটা হয়েছে, সেটা আমরা অন্য জায়গাতে অন্য আইনে আমরা সেটা দেখানো যায় যে এখানে কিন্তু একটা দাবি দাবার চাপ ছিল আর কি, যে এই জিনিসপত্র নেওয়ার, সেইটা এখন অন্য আইনে ব্যবস্থা হতে। তুমি বলছো বলে আমি খানিকটা রিলেট করতে পারছি। এরকম শুনেছি আমার পরিচিত বৃত্তের মধ্যে, যে 200 জন বরযাত্রী আসবেন, বা ধরো একটা হোটেল দাগিয়ে দিয়ে বলা হয়েছে সেই হোটেলেই হয়তো রিসেপশনটা অ্যারেঞ্জ করতে হবে, বা খেপে খেপে বলছো মেয়ে আর ছেলেটি হয়তো বিদেশ যাবে পরবর্তীতে, সেই খরচটা তুমি দিয়ে দাও। ফলে বিভিন্ন রকমের যে রূপ পরিবর্তন, হ্যাঁ, বা ধরো নমস্কারী শাড়ির সংখ্যা 100টা, এবং সেটা বলে দিচ্ছে কি শাড়ি হবে। আচ্ছা, এরকমও হয়, এরকমও ঘটনা হয়। এখন যেহেতু আইন আছে, তার ফলে যদি আমি পণ চেয়ে ফেলি সরাসরি, তাহলে তো মুশকিল, ফলে আমি চাইছি না। আচ্ছা। কিন্তু পরবর্তীকালে আমি সারাক্ষণ বলছি যে এটা নিয়ে এসো তোমার, এবং মানসিক নির্যাতনের কথা বলা হচ্ছে, হয়তো আমি চাইছিও না, পরেও চাইছি না, কিন্তু সারাক্ষণ বলছি কিছুই তো নিয়ে আসোনি। আচ্ছা। তোমার বাবা মা কি, এটা কোন ঘর থেকে তুলে এনেছি, সারাক্ষণ ভাবে মানসিকভাবে আমি তাকে নক করে যাচ্ছি, তাকে একটা অসম্মানের মধ্যে রেখেছি, এক ধরনের আলাদা। এই পণটা কি মানে আর্থসামাজিক যে কোনো ধরনের মানুষ বা যে কোনো স্তরের মানুষের মধ্যেই দেখো, উচ্চ শ্রেণীর মধ্যেও একই রয়েছে? হ্যাঁ, আমি মানে এখানে বসেই বলছি যে বিভিন্ন ধর্মের মধ্যেও দেখি। একটি ধর্মে ছিল পণের কোনো কনসেপ্টই ছিল না, কিন্তু সেখানেও এখন দেখি পণ দেওয়ার জন্য কিভাবে অত্যাচারিত হয় মহিলারা, মেয়েরা। আচ্ছা। পণটা এখন সব জায়গাতে। এরপরে আমি একটুখানি জানি যে যেমন ধরো যৌন নির্যাতন, এখানে একটা খুব বড় বিষয় রয়েছে, সেটা হচ্ছে ধরো ম্যারিটাল রেপ। হ্যাঁ, যদি রেপ নাও হয় তাহলেও সেক্ষেত্রে বিভিন্ন রকমভাবে হেনস্থা। হ্যাঁ, ম্যারিটাল রেপ তো আমাদের এখানে এখনো পর্যন্ত একটা ক্রিমিনাল অফেন্স নয়, মানে সেটা এখনো আইনত আলাদা করে দাগিয়ে দেওয়ার জায়গা তৈরি হয়নি। সেরকম কেস পাও তোমরা, তোমাদের কাছে আসে? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই আসেন। হয়তো যেটা দেখি সেটা হচ্ছে, হয়তো উনি এসেছেন যে একেবারে যৌন নির্যাতন নিয়ে বা ম্যারিটাল রেপ নিয়ে নয়, এসেছেন হয়তো মানসিক বা শারীরিক অত্যাচার হচ্ছে, কিন্তু যখন কথা বলা হয় তখন দেখা যায় সেখানে ম্যারিটাল রেপ একটা খুব বড় জায়গায় রয়েছে, এবং সেখানে বিচিত্র সমস্ত প্র্যাকটিস করা হয় আর কি ম্যারিটাল রেপের ক্ষেত্রে। আচ্ছা। যেখানে মেয়েটির কোথাও গিয়ে সে একটা সময় তার মনে হয় যে আমি আর নিতে পারছি না, তখন সে সেটার সাহায্য চায় আর কি।
এই ধরনের বিষয়ের ক্ষেত্রে মানে আইনি সাহায্য বা তখন আলাদা করে তো পাওয়ার জায়গা থাকে না। দেখো আইনি এখনো তো ম্যারিটাল রেপ যেটা তুমি বললে কোনো তো আইন বা কোনো সেকশন নেই, তবে একটা যেটা আইন আছে সেখানে অন্তত উল্লেখ আছে, সেটা হচ্ছে PWDVA বা আচ্ছা পারিবারিক নির্যাতন থেকে মহিলাদের সুরক্ষা আইন। সেখানে 4টে, যেরকম আমরা বললাম যে সেখানে শারীরিক, মানসিক, যৌন এবং আর্থিক 4টেকে ভাগ করা হয়েছে সেগমেন্টে। সেখানে কিন্তু যৌন নির্যাতনের ক্ষেত্রে অন্তত ওই শব্দটি ম্যারিটাল রেপ কথাটি রেকগনাইজ করা হয়েছে, যেটা অনেকটা বড়। কারণ এই আইনটা যখন তৈরি হয়েছিল মূলত আন্দোলন, যে মানে নারী আন্দোলনের সঙ্গে যে মহিলারা যুক্ত ছিলেন তাদের কাছ থেকে এটা অনেকটা কি বলতে পারো বলতো, গ্রাসরুট থেকে উঠে আসা আইন। তার ফলে মহিলারা কি চান আর মহিলাদের ওপর কি অত্যাচার হয় সেটা খুব পুঙ্খানু এই আইনে কিন্তু ভেঙে বলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, ফলে সেখানে এক ধরনের জায়গা করে একটা রেকগনাইজ করা হয়েছে যে হ্যাঁ ম্যারিটাল রেপ হয়, বিয়ের মধ্যেও মেয়েরা যৌনভাবে নির্যাতিত হয়ে থাকে। এই যে ম্যারিটাল রেপ হচ্ছে বা একটি মহিলা প্রথম থেকেই বিভিন্ন রকম নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা দুরকম ভায়োলেন্সের কথা বললাম, একটা তো ন্যাটাল ভায়োলেন্সের কথা বললাম এবং তার ইনলজের বাড়িতে যখন সে আসছে তার স্বামীর দ্বারা, তার শ্বশুর শাশুড়ির দ্বারা সেই পরিবেশে সে অত্যাচারিত হচ্ছে, সঙ্গে সঙ্গে চলে আসে তার বাচ্চার কথাটি। কারণ এটা তো একটা বড় বিষয় যে একেবারে প্রত্যক্ষদর্শী, যে একদম সামনে থেকে দেখছে এবং সেই পরিবেশে সে বড় হয়ে উঠছে। বাচ্চার উপর যে প্রভাবটা পড়ে সেটা কতটা মর্মান্তিক, সেটা কতটা তার ভেতরে দাগ কেটেছে, সারা জীবনের অভিজ্ঞতার মধ্যে তার ঢুকে গেল। কি ধরনের বিষয়ে দেখো তোমরা, মানে সেই বাচ্চাদের নিয়ে আসেন এই মানুষেরা, এই মেয়েরা আসেন যখন তোমাদের কাছে আসেন? আমাদের কাছে তো অবশ্যই, কারণ আমরা বাচ্চাদের সঙ্গেও কাজ করি। বাচ্চারা মূলত বলতে পারো একেবারে সদ্যজাত বাচ্চা থেকে আমরা দেখি আসেন এবং 18 বছর অবধি তো কাজই করি, তারপরের বয়সের বাচ্চাদেরকে নিয়েও মারা আসেন এবং ম্যাক্সিমামই সিঙ্গেল মাদার। এবং সেখানে সমস্যাটা আবার অন্য ধরনের, কারণ তারা যখন স্কুল তুলে যায় তারা দেখে একটা অন্য রকমের সামাজিক পরিকাঠামো, সেখানে একটা ফ্যামিলি মানে বাবা মা বাচ্চার ফ্যামিলি, কিন্তু আমার পরিবারে শুধু আমি আর আমার মা। আচ্ছা, তো সেখানে আমরা মূলত যেটা দেখি বাচ্চাদের মধ্যে দুটো জিনিস দেখি, খুব মোটা করে যদি বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে নয় বাচ্চাটি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয় আর না হলে উইথড্রয়াল হয়। আচ্ছা, মানে সে যে যদি অত্যাচার দেখে বড় হয় সে হয়তো সেটাই অভ্যেস করে, সেটা হ্যাঁ এরকম আমরা দেখেছি ছোট বাচ্চা থেকে বড় হচ্ছে, কারণ হয়তো অনেক দিন, কারণ আমাদের সংগঠনে আমরা মোটামুটি ওপেন ডোর পলিসি, মহিলারা একবার এলে যে তারা চলে যান বা কাজ শেষ এরকম তো নয়। তো তার ফলে বাচ্চাটা হয়তো এসেছিল খুব ছোট 4-5 বছরে, এখন হয়তো 16-17 বছরের একজন টিনেজার, তাকে কিন্তু সে কিন্তু তখন দেখি একজন অত্যাচারী মানুষ হিসেবে সে গড়ে উঠেছে, সে ভীষণ হিংস্র, মার প্রতি হিংস্র। আচ্ছা, আবার অনেক সময় দেখি অসম্ভব উইথড্রয়াল, সে তার কিছুই ভালো লাগে না জীবনে, আচ্ছা, একটা অবসাদের মধ্যে তার দিন কাটছে। আচ্ছা, দুটোই দেখতে পাই আমরা। আচ্ছা, আর আরেকটা জিনিস কি বলতো, আগে যখন যৌথ পরিবার ছিল, আমার এটাও আমার আবার ব্যক্তিগতভাবে কাজ করতে গিয়ে মনে হয় বাচ্চারা না অনেকের সঙ্গ পেত। এখন যখন আমরা নিউক্লিয়ার বা এই ছোট্ট পরিবারে, তো বাবা মা ছাড়া আর কেউ সঙ্গ দেওয়ারও নেই, আমার ইমিডিয়েট সঙ্গ কে দেয় বলো? সেখানে যখন অত্যাচারটা হয় না, সেটা ওদের উপর কিন্তু সাংঘাতিক প্রভাব ফেলে। তারা একেবারে প্রত্যক্ষদর্শী, একদম ডিরেক্টলি তারা এফেক্টেড হচ্ছে। আমি তোমাকে একটা কেসের কথা বলছি, মহিলা খুবই ভালো চাকরি করেন, খুবই, এবং তার হাজবেন্ডও দারুণ চাকরি করে। তো কোনো কারণে ওনাদের ডিভোর্স কেস, যেটা তাদের সেখানে মহিলা এসছেন, তাদের একটি বাচ্চা আছে 11-12 বছর বয়সের। বাবার দেখবার অধিকার আছে, মারও দেখবার অধিকার আছে। ভিজিটেশন রাইট কিন্তু আইনই বলেছে কেউ আমরা কেড়ে নিতে পারি না, কোনো কোর্ট পারবে না। এবার সেই ভদ্রলোক এই ভিজিটেশন রাইটটার কিরকম মিস ইউজ করছে দেখো। ভিজিটেশন রাইট মানে কি, হয়তো আমি সপ্তাহে একদিন দেখছি, মাসে একটা দিন, তিনি এমন ভিজিটেশন রাইটের একটা অর্ডার বার করেছেন প্রত্যেক রবিবার একটি মলে, নির্দিষ্ট মলে বাচ্চাটাকে যেতে হয়। আচ্ছা, আমরা বাচ্চাটার ভিডিও দেখছি, বাচ্চাটা না পাগলের মতো মলে দৌড়চ্ছে, ওর তো কোনো জীবন নেই, রবিবার মানেই ওই মল, বাবার সঙ্গে বসে থাকা, ও পালিয়ে যাচ্ছে, ও মলের মধ্যে পাগলের মতো এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে। এর প্রভাবটা বুঝতে পারছো? কি ভয়ঙ্কর মানসিক অবস্থা। এবং ওর মা চেষ্টা করছে যাতে, কিন্তু অদ্ভুতভাবে কিন্তু কোনো মানে রিলিফ দেওয়ার মতো অর্ডার তখনও পর্যন্ত উনি পাননি।
আর বাচ্চাটার কি মানসিক যন্ত্রণা, ভয়ঙ্কর। প্রতি রবিবার ও নানাভাবে চেষ্টা করে, এটা ওর জ্বর হচ্ছে, ওর শরীর খারাপ লাগছে, কিন্তু এটা কাটিয়ে দেওয়ার চেষ্টা একটা করছে। সপ্তাহ কাটাতে পারে, তারপরে তো পারবে না। এইটা যে ওর কি মানসিক যন্ত্রণা, বাচ্চাটা এইটা নিয়ে বড় হচ্ছে, আর 11-12 বছর জাস্ট থ্রেশহোল্ডে দাঁড়িয়ে আছে, ধরো টিনেজে, মানে ওর এই মানসিক দেখো জায়গাটা। ডোমেস্টিক ভায়োলেন্সের কি অদ্ভুত প্রভাব, একটা জেনারেশনকে নয়, জেনারেশন আফটার জেনারেশন এর ইন্টারজেনারেশনাল। প্রভাব একদম ইন্টারজেনারেশনাল, এই প্রভাব চলতে। একদম বাচ্চাদের সঙ্গে কাজ করা, হ্যাঁ। স্বয়মে চাইল্ড থেরাপি হয়, হ্যাঁ, হ্যাঁ মানে হুম, প্লে play থেরাপি therapy হয়। করি। খেলা, বাচ্চারা তো সব ছোট 4 বছর থেকে 12 বছরের বাচ্চাদের মধ্যে প্লে থেরাপি হয়। বাচ্চারা তো মানে আর্টিকুলেট করতে ওদের অসুবিধা হয় একটু, কি বলবে এমন ভয়ঙ্কর জিনিসপত্র দেখছে, ফলে খেলার মাধ্যমে প্লে ওদের ল্যাঙ্গুয়েজ, হুম। খেলার মাধ্যমে ওরা ওদের কথা প্রকাশ করে, এবং প্লে থেরাপিস যিনি সেটা বুঝে পেরেন্টাল গাইডেন্স দেওয়া হয়। তো সেখানেও একটি বাচ্চার কথা শুনেছিলাম, ওর বাবা ওর মাকে ভীষণ মারধর করতো, আর ভীষণ হেনস্থা করা, ভীষণ হেয় করা, যে তুমি একটা মানুষ নাকি, হুম। এবং বাচ্চাটিকে কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে ছুঁতো বাবা। আচ্ছা, বাচ্চাটি খেলতে গিয়ে শুধুই না ও যে খেলনার যে খাট সেটাকে উল্টে উল্টে রাখছে, আচ্ছা, আর নয়তো খেলনা খাটে জল ঢেলে দিচ্ছে। আচ্ছা, মানে ওখান থেকে ওর কোথাও একটা মানে ওই খাটটা নিয়ে ওর একটা ডিসকমফর্ট, কারণ বাবার সঙ্গে ও শোয়তো বাড়িতে, আচ্ছা, হ্যাঁ, এবং কিছু একটা হয় যেটা ওর খুব অস্বস্তিকর ওর পক্ষে। মানে বাচ্চা খেলার মাধ্যমে কিন্তু বলে দিতে পারে যে ওর মানে বলে দেওয়ার চেষ্টা করে অন্তত যে ওর সঙ্গে কি হচ্ছে। এবং বাচ্চার ওপরে যে প্রভাব, খুব গুরুত্বপূর্ণ প্রভাব যেটা হয়, যে বাচ্চা ভাবে কি যে আমি বোধহয় খুব খারাপ, আচ্ছা, বাড়িতে এই আমার মধ্যে যেটা হচ্ছে কই মানে ও ভাবছে কি ওর অন্যান্য বন্ধুদের সঙ্গে তো এটা হচ্ছে না, আমার তাহলে হয়তো কারণে, আমি খারাপ, মানে আমার কারণে বাবা মার মধ্যে এই ধরনের সমস্যা তৈরি বা হচ্ছে, আমার মধ্যে বা কিছু একটা আছে। বাচ্চার প্রচন্ড একটা সেন্স অফ ইনঅ্যাডিকুয়েসি হয়, আচ্ছা, যে আমি যথেষ্ট নই, মানে এরাই সারাক্ষণ ধরে এটা কি করছে। বা বাচ্চার এটাও মনে হয় যে মানে আমার বাড়িতেই একটা, আমার বাড়িটা অন্য রকম, মানে লজ্জা, ভীষণ একটা লজ্জা নিজের ওই পরিসরটাকে নিয়ে, এবং একটা আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাও কিন্তু হয়, যে মানে পারপেট্রেটর, যে অ্যাবিউজ করছে, সে যদি বাবা হয় তাহলে সে কি ভয়ঙ্কর হিংস্র, সে আমার মাকে কষ্ট দিচ্ছে, এবং আমার মাও তো কাঁদছে খুব, মানে তাহলে কি মা খুব দুর্বল? অনেক সময় তো মেয়েরা হুট করে বেরিয়ে আসতে পারে না, বেরিয়ে আসা তো সহজ নয়, বেরিয়ে নাই আসতে চাইতে পারে, সেটাও তো তার অধিকার। তো বাচ্চা দেখছে যে আমি তাহলে কার সঙ্গে রিলেট করবো, কার সঙ্গে, আমি কি বাবার সাথে রিলেট করব নাকি ওই ভয় পেয়ে যাওয়া মায়ের সাথে রিলেট করব? এটা তো অসুবিধা হয়। একজন মানুষ আসতেন স্বয়মে, সে কিন্তু অনেক বড় বয়সে আসতো, প্রায় তখন তার mid-20s। ওর কিন্তু একটা সেন্ট্রাল থিম ছিল একটা সেন্স অফ ইনঅ্যাডিকুয়েসি, আচ্ছা, যে আই এম নট গুড ইনাফ। এই সেন্সটা নিয়েই ওর চলা, যে আমি তো অতটা ভালো নই। এটা কিন্তু ছোট্টবেলা থেকে কোথাও মনের মধ্যে ঢুকে গেছে ওর। আরেকটি কম বয়সী মেয়ে, বোধহয় 20-21 বছর বয়স, ও এসছিল কথা বলতে, ওর মাও স্বয়মেরই কেস এবং মেয়েটিও স্বয়মেরই কেস, কারণ মেয়েই মাকে নিয়ে এসছে। ওর মধ্যে না কি একটা অদ্ভুত মানে রাগ, মানে ভয়ঙ্কর একটা হিংস্রতা ওর মধ্যেও মানে পার্কুলেট করে গেছে মেয়েটির মধ্যে, যে বাবার গায়ে হাত তোলে ও নিজেও এখন। আচ্ছা, মাকে তো রাখতে হবে, ও মনে করছে মাকে আগলে রাখতে হবে, মাকে এত অসম্মান করে বাবা, এবং বাবা কিছু করলেই সে মানে ভয়ঙ্কর ভাবে তেড়ে যাচ্ছে ও, এবং ও কিন্তু এতে খুশিও নয়, কারণ ও তো ওরকমটা হতে চায় না, ও তো বাবাকে দেখেছে কি ভালো লাগাটা তো সেটার জায়গা নয় একদম, ফলে সে কিন্তু এই লুপটাতে পড়ে যাচ্ছে নিজের অনিচ্ছাতেও। এটাই দেখেছি। ও খেতে ভালো লাগে না, শুতে ভালো লাগে না, কিছুই ওর ভালো লাগে, যে অবসাদের কথা বলছো, কিছুই ভালো লাগে না। বাচ্চারা জানায় মাদের প্রতি কি কি হয় তোমাদের কাছে? বাচ্চারা জানায়? তোমাকে একটি ঘটনা বলি, বছর 2 আগেই এসছেন মহিলা আমাদের কাছে। উনি একটি জেলা শহর থেকে এসছেন আমাদের কাছে। ওনার ঘটনাটা কিভাবে আমাদের কাছে এসছে, ওনার 7 বছরের একটি ছেলে ছিল, আর স্বামী এমন মেরেছে মাথা পুরো ফালা ফালা হয়ে গেছে, প্রচুর স্টিচ, মানে 3-4 জায়গায়। বাচ্চাটি ফোনে ছবি তুলে তার মাসিকে পাঠিয়েছে। আচ্ছা, বাচ্চাটি 7 বছরের বাচ্চাটি ছবি তুলে মাসিকে পাঠিয়েছে যে এরকম ভাবে মাকে মেরেছে বাবা। তো মাসি তখন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, এবং আমরা তখন মহিলার সঙ্গে যা যা কাজ আমরা পরপর করি সেটা শুরু করি। সুতরাং তুমি বলছো বাচ্চারা জানায় কিনা, বাচ্চারাও কিন্তু জানায়। এই ঘটনাটা আমার মনে পড়লো আর কি। এমনি যে এই যে ধরো শাবসী বলছিল বা তুমি বলছিলে যে আইসোলেশন বা উইথড্রল, মানে আমার অবস্থা আরও চারিপাশে মানুষের সাথে একরকম নয়। আমি স্কুলে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার বাড়িতেই এই ঘটনা ঘটে, ফলে আমি লুকিয়ে রাখছি।
এটার সাথে সাথে এই যে লুকিয়ে রাখার প্রবণতা তো শুরু হয় মায়ের কাছ থেকে। মা জানতে দেয় না, এই যে মা তার বাপের বাড়ির লোকদের জানতে দেয় না, মা তার আত্মীয় স্বজনকে জানতে দেয় না, এমনকি বাচ্চাটির কাছ থেকেও লুকিয়ে রাখে। হয়তো তার মুখে কোনো দাগ আছে, বা হয়তো সে লুকিয়ে কাঁদছে, এই যে আমার বাচ্চা জানতে পারবে না যে আমার প্রতি কি হচ্ছে, বা আমার স্বামী বা আমার শ্বশুরবাড়ির মানুষেরা বা আমার বাপের বাড়ির কিছু মানুষেরা আমার সাথে কি ধরনের, এই যে লুকিয়ে রাখার প্রবণতা মেয়েদের তো থাকেই। কারণ তাদেরকে একটা ভালো প্রপার জীবন, মানে আমি একটা সঠিক জীবনে আছি, এটা একটা প্রজেক্ট করার এক ধরনের ইচ্ছে তৈরি থাকে। এইটার সাথে সাথে বাচ্চাটি তো দেখে যে তার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, এবং মাটি স্বীকারও করতে চায় না। এই যখন অবস্থায় আসে, বা এই যখন তোমাদের কাছে প্রথম এই ধরনের ঘটনা এসে রিচ করে, তোমরা কাউন্সিলিংয়ে কি পর্যায়ে রাখো? মানে কিভাবে তাকে জানাও যে তোমার ঘটনা অন্য রকম, বা তোমার সাথে যে ঘটনাটা ঘটছে তা আসলে সঠিক ঘটনা নয়, বা তুমি আসো, তুমি কথা বলো। এই তোমরা কাউন্সিলিং এর ক্ষেত্রে কি পর্যায়ে রাখো মানসিকভাবে? দেখো, যেটা শ্রাবস্তী বলেছে, আমাদের কাউন্সিলিংটাকে যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কেস ওয়ার্ক কাউন্সিলিং, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, মানে বা মেন্টাল হেলথের যে সাইকোলজি, মানে যে জায়গাটা আমরা দেখি, যেটা আমাদের প্রথম যখন মহিলা আসেন, সাধারণত আমরা ফোনেই তাদের প্রথমে পাই। খুব কম এখন অবশ্য হয়েছে, অনেকে ইমেল করেন আমাদেরকে, পুরো ঘটনাটা বিস্তৃত লিখে ইমেল করেন, তখন আমরা তাকে একটা বলি যে আপনি এই সময় আসুন। ফোনেও যখন তিনি তার ঘটনাটা বলেন, সেখানে তো তিনি বলেন যে আমার সঙ্গে এই ঘটছে এবং আমি চাইছি যে আমি কি করতে পারি। অনেক সময় মানে অনেক সময় বলবো না, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মহিলারা বলেন যে কি করব দিদি। তখন আমরা বলি আপনি একবার আসুন, এসে আমাদের সঙ্গে কথা বলুন, হয়তো কোনো একটা জায়গা আপনি খুঁজে পেতে পারেন, কারণ স্বয়ং এলে আপনি কিন্তু একটা হোলিস্টিক বা সার্বিক একটা সাপোর্ট পাবেন। খুব কম মহিলার ক্ষেত্রে দেখেছি যে তিনি অলরেডি ডিসাইডেড যে দিদি আমি ডিভোর্স করব, আপনারা কি আমাকে একটু লিগাল হেল্প দিতে পারবেন? তো সেক্ষেত্রে আমরা বলি নিশ্চয়ই, আপনি একটু যদি ঘটনাটা বলেন যে সেখানে, কারণ আমাদের তো কোথাও একটা থাকে যে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে তারাই আমাদের কাছে আসেন তখন তারা এসে যখন চান, এটা কিন্তু পার্সেন্টেজটা খুব কম যে খুব ডিসাইডেড। কারণ যদি তোমাকে বলি, মূলত 3 ধরনের মহিলাদের আমরা দেখতে পাই। আচ্ছা, কিরকম বলো তো? একজনরা আসেন এই যেটা বললাম ডিসাইডেড, যে আমি কি করব, খুব পরিষ্কার তার ধারণা আছে যে আমি এই সম্পর্কটা, সেটা যে ধরনের সম্পর্কই হোক, আমি সেখানে থাকবো না, এক্ষেত্রে আইনি কি ব্যবস্থা নিতে পারি সেটা। দ্বিতীয় জনরা আসেন, তারা হচ্ছে হয়তো কিছু করেছেন, মানে কেস টেস করেছেন, বা এই মুহূর্তে সেই সম্পর্কে আর নেই, সেই ভায়োলেন্সের জায়গাটা থেকে বেরিয়ে এসছেন, তাদের একটা অন্য ধরনের অসুবিধা হচ্ছে, বা আইন কেসটা ঠিক মতো চলছে না, বা অন্য কোনো ইমোশনাল অসুবিধা হচ্ছে, বা আর্থিক কোনো জায়গা থেকে আমাদের কাছে তারা আসেন। 3 নম্বর যারা আসেন, তারা কিন্তু ঠিক করতে পারেন না, এবং এদের সংখ্যা বেশি। আচ্ছা, যে দিদি আমি কি করব, আমি কিন্তু থাকতে চাই মানে, একটি ঘটনা বলি তোমাকে, এক্ষুনি এসছে, বাচ্চাটির বয়স এখন 2.5 বছর, এও একটি জেলা শহর থেকে এসছে। যে মেয়েটি এসছে, যে আর কি আমাদের কাছে যে সার্ভাইভার এসছেন, তিনিও খুবই ইয়াং। ওনার শাশুড়ি বাচ্চাটির যখন 11 মাস বয়স ছিল, বাচ্চাটি ঘুমন্ত অবস্থায় উনি গিয়ে খুন্তি দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন বাচ্চাটির থাইতে। হ্যাঁ, তো সেই দাগটা তো রয়েছে। এবার মেয়েটি আমাদের কাছে এসছে, আমরা তাকে যথারীতি যে পদ্ধতিতে আমরা কাজ করছি, আমাদের কেস ওয়ার্কার বসেছে, তারপরে আমরা লিগাল অ্যাডভাইসে গেছি, তারপরে আমরা কাউন্সিলিংয়ে পাঠিয়েছি। মেয়েটির চাওয়া হচ্ছে আমি কিন্তু স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে থাকবো। হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে আমাদের সত্যিকারের কিন্তু একটা জায়গা, আমি থাকবো, অত অত্যাচারের পরও থাকবো দিদি, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। আচ্ছা, এই জায়গাটায়, এইখানটায় কিন্তু একটু কঠিন হয়, কারণ আমরা বুঝতে পারছি ওই জায়গাটায় থাকাটা কিন্তু ওর জন্য খুব বিপজ্জনক। আমরা তাকে বোঝাই, কিন্তু আমরা যেটা বললাম প্রথমেই, আমরা কিন্তু কারোর ওপর কিছু আরোপ করি না যে না তুমি থেকো না বাবু, এটা আমরা বলতে পারি না, কারণ আমরা তো একটা সংগঠন এবং একটা অন্য জায়গা থেকে, আমরা তো পুলিশ বা কোর্ট নই, কোনো ভার্ডিক্ট ওইভাবে আমরা দিতে পারি না। কিন্তু মেয়েটাকে তো একটা প্রসেসের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যেতে হবে, যে কতটা বিপজ্জনক ওই জায়গাটা তার জন্য। তারপরেও যদি তার ডিসিশন থাকে, তখন আমরা তাকে কিছু ওই যেটা বললাম সেফটি প্ল্যান দিয়ে পাঠাবো,
বা তুমি কি মানে হ্যাঁ তুমি মানে পুলিশের নাম্বার দেবো, বা তুমি বাড়ির মধ্যে থাকলে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবে, বাচ্চাকে সুরক্ষিত রাখবে। কখনো উল্টো দিকের মানুষদের সাথে কথা বলার চেষ্টা করো? হ্যাঁ, সেটা তো আমাদের একটা কাজের জায়গা। যেরকম আমরা এই কেস ওয়ার্ক কাউন্সিলিং বা করি, আমরা কিন্তু জয়েন্ট কাউন্সিলিং করি। মেয়েরা যখন আমাদেরকে, অনেকেই তো, সবাই তো আইনে ব্যবস্থা নিতে চান না বা পুলিশেও যেতে চান না, এবং এটাও কিন্তু ম্যাক্সিমাম মহিলা তারা চান যে দিদি আমি সংসারটা করতে চাই, আমার ছেলেমেয়েরা যেন ঠিকঠাক লেখাপড়াটা শেখে, আর আমি যেন ঠিকঠাক মানে মোটামুটি মাথার উপর একটা ছাদ আর ঠিকঠাক খাবার দাবার পাচ্ছে কিনা, এইটা মেয়েদের কিন্তু মূলত চাহিদা থাকে। সেখানে কিন্তু প্রায়শই তারা বলেন যে একটু ডেকে পাঠান না দিদি, আমরা একটু কথা বলি। আচ্ছা, তো সেইটা কিন্তু আমরা করি, আমাদের একটা পদ্ধতি আছে, একটা অফিসিয়াল পদ্ধতিতে আমরা ডেকে পাঠাই। মানুষজন আসেনও আমাদের কাছে। হ্যাঁ, এটাই আমি জিজ্ঞেস, আসেন তারা যখন, এবং আসেন মানুষদের ডাকা হয়। হ্যাঁ, কেন বলবো কি, এখন সেটা হয়তো অনেকে ভাবেন যে আসেন মানে খুব সেজে গুজে আসেন, উকিল টুকিল নিয়েও আসেন, যে ভাবছেন কোথায় ডেকেছে চিঠিপত্র। আবার অনেকে আসেন, এসে কথা বলেন, কথা বলে একটা, অনেক সময় হয় যে কথা বলা একটা জায়গায় পৌঁছানো যায়। সেটা হতে পারে যে থাকবে না বা থাকবো, কারণ আমরা যখন বোঝাতে হয় যে সম্পর্ক তো দুজনের, সুতরাং তোমরা দুজনে যেখানে যে জায়গাটায় পৌঁছবে সেটাই আমরাও সেখানেই। কিন্তু অনেক সময় যেটা হয়, অনেক জায়গাতে সেটা খুব অন্যরকম হয়ে যায়, যে না থাকবো, জানেন ও কি করেছে, এরকম মানে দুদিকের ব্লেমিং চলতে থাকে। এইটা কিন্তু চলতে থাকে, মানে হয়তো কোনো সিদ্ধান্তেই আমরা পৌঁছতে পারি না বা তারা পৌঁছতে পারেন না। রেদার আমরা তো ধরো একটা নিরপেক্ষ জায়গা থেকে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছি, আমরা তো ওখানে দুজনের কেউই কোথায় পৌঁছতে পারেন না, সেটাও হয়। আবার অনেক সময় পৌঁছতে পারে, এবং অনেক সময় এরকম হয় যে সেখানে বসে সিদ্ধান্ত নেন যে আগামী দিনে আর থাকবো না, মানে ডিভোর্সটা হবে, সেই সিদ্ধান্ত আমাদের অফিসে বসে। কিন্তু যারা বলেন আমরা থাকবো, অথচ প্রচণ্ড অত্যাচার, অপরপক্ষ বলে আমি থাকবো না, সেখানে কিন্তু আমাদের কাজটা একটু কঠিন। মানে কনস্ট্যান্ট শ্রাবস্তীদের কাছে আমরা তাদেরকে পাঠাই যে বোঝাও, যে মানে আমরাও কাজ করি উকিলের জায়গা থেকে, উকিলরাও তাদের বোঝায় আইনি জায়গাটা, এবং ওরাও বোঝায়, এবং ওদের একটা অন্য দিক দেখানোর তখন আমরা চেষ্টা করি। তখন এই অত্যাচারের বাইরে গিয়ে আমরা একটা ওর জীবনের মূল্যটা কোথায় সেটা দেখাবার চেষ্টা করি। এটাই কিন্তু শেষ চেনার জায়গাটা, খুব এই জায়গাটা এখানে আমরা প্রচুর গ্রুপ অ্যাক্টিভিটিস করি এই জন্য, যাতে ওরা নিজেদেরকে চিনতে পারে। প্রচুর, এই যে বললাম কতগুলো গ্রুপের কথা, আমরা এগুলোতে ওদের এনকারেজ করি, এখানে এসো, দেখো তোমার মধ্যেও কিছু আছে। প্লাস একটা কোথাও বন্ধুত্ব গড়ে তোলা, একটা মানে ওই যে সাপোর্ট গ্রুপ, যে আমি একা নই, আমার মতো অনেকজনই আছেন, এই ফিলিংটা দেওয়াটা, এবং আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি। হ্যাঁ, এবং মানসিক জায়গা থেকে ওই শক্তি পাওয়াটা, যে হ্যাঁ আমি একা বেঁচে থাকতে পারবো সম্মানের সঙ্গে, এই জায়গাটা, এইটা কিন্তু একটু কঠিন। এই জায়গাটায় আমাদের একটা চ্যালেঞ্জ আসে আর কি। এবং মানে আমাদের সমাজে সিঙ্গেল ওম্যান এই কনসেপ্টটাও তো ভীষণভাবে মানে একদম ভীষণ রকম প্রান্তিক করে রাখা হয়েছে, একদম রাখা হয়েছে। সিঙ্গেল ওম্যান মানেই তার খুব দুঃখ, বা একটা মেয়ের কাছে অপশন কেন জানি না ছোটবেলা থেকেই দিয়ে দেওয়া হয় বিয়ে। একদম, তুমি বড় হও, তুমি পড়াশোনা করো, যা আপনার চাই করো, তুমি গান শেখো, নাচ শেখো, শেষে গিয়ে তোমায় বিয়ে করতে হবে, এবং বিয়ে ইজ দ্য অনলি অপশন। এই যে একটা মেয়ে চাকরি করতে পারে, ইচ্ছা না হলে বিয়ে করতে নাই চাইতে পারে, বেরিয়ে আসতে পারে বিয়ের থেকে, এবং সে একা থাকতে পারে, এই যে একটা একা মেয়ে থাকতে পারে, এই কনসেপ্টটাই এখনো ভীষণ একটা এলিয়েন কনসেপ্ট। এটা যে একটা চয়েস, এটা কম্পালশন নয়, সেই হিসাবে দেখানো হয় না। এবং বেরিয়ে আসা মানে আমি নিজেকে ভালো রাখবো বলে বেরিয়ে আসছি, এই অ্যাপ্রোচটা, আহারে ওর বিয়েটা ভেঙে গেল, এই আহারে ওর বিয়েটা ভেঙে গেল, ও যে বেঁচে গেল সেটাও তো, সেটাকে সেলিব্রেট করছে না কেউ। আহারে ওর বিয়েটা ভেঙে গেল, দুঃখেই মানে সমাজের যায় অবস্থা। তো ওই কনসেপ্টটাও হয়তো বিয়ে বাঁচানোর চেষ্টাটাতে মেয়েরা অনেক বেশি তৎপর হয়ে ওঠে আর কি। আবার উল্টো দিকটাও আছে। কিছুদিন আগেকার একটা অদ্ভুত ঘটনা, অদ্ভুত বলবো না, এখন সেটা আকছাড়ি ঘটছে, এই অতুল সুভাষের যে ঘটনাটা ঘটেছে, এটাও আবার একটা অন্য দিক দেখাচ্ছে আমাদের, যে একটা বিয়ে হচ্ছে, তখন একটি ছেলে পণ নিয়ে বিয়ে করছে, তার একটা যৌতুক লাগছে, কারণ সে মেয়েটির সারা জীবনের খাওয়া পড়ার দায়িত্ব নিচ্ছে। আমাদের বিয়ে রীতির মধ্যেও রয়েছে যে আমি সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, এরকম একটা বিষয়। আবার উল্টো দিকে আমরা দেখছি যে যখন বিবাহ বিচ্ছেদ, এই যে একটি মেয়ে যখন এই চর্চায় আসছে যে আমি বিবাহ বিচ্ছেদে যাব, কিছু কিছু মেয়ের ক্ষেত্রে অর্থনৈতিক স্বাবলম্বন থাকে না, অ্যালুমনির সত্যিই প্রয়োজন হয়। কিছু কিছু ক্ষেত্রে আবার চাপিয়ে দেওয়ার একটা বিষয় হচ্ছে, যেখানে পুরুষটি একেবারে কোণঠাসা,
বা আত্মহননের মতো একটা জায়গা বা আত্মহত্যার মতো একটা জায়গা সে বেছে নিচ্ছে, কারণ তার উপর এতটাই আর্থিক এবং সামাজিক এক ধরনের প্রেশার তৈরি করা হচ্ছে যে সেই মানসিক প্রেশারটা সে নিয়ে উঠতে পারছে না। কোথাও যেন মনে হচ্ছে যে এটা কি এক ধরনের প্রতিশোধের রাজনীতি, যে তুমি যখন আমাকে জীবনে, মানে একটি ছেলে যখন একটি মেয়েকে নিজের জীবনে জীবন ভাগ করে নিচ্ছে, সে বলছে তোমাকে যৌতুকের বিনিময়ে নিচ্ছি, আবার যখন বিচ্ছেদে যাচ্ছি মেয়েটি যেন বুঝে নিচ্ছে যে এবার আমি আমার আশ্রয় থেকে বেরোচ্ছি, আমাকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা তুমি দিয়ে দাও, অ্যালুমিনির এই অ্যামাউন্টটা এতভাবে আমাকে দিতে হবে, এবং বাচ্চার কাস্টাডি পেতে গেলে তোমাকে এইভাবে আমাকে অর্থ দিয়ে যেতে হবে বিভিন্ন রকম একটা সময়ের ইন্টারভেলে। এটা কি একটা ওই প্রতিশোধের রাজনীতির মতো মনে হচ্ছে তোমাদের? একদমই না, একদমই না, একদমই। হ্যাঁ, কারণ আইন কিন্তু বলেছে পণ নেওয়া একটা আইনত অপরাধ, আর আইনই কিন্তু বলেছে যে বিচ্ছেদ হলে বা আলাদা থাকলে বা অত্যাচার হলে মেয়েটির মেনটেনেন্স পাওয়া বা অ্যালিমনি পাওয়ার একটা অধিকার আছে, দুটোই আইনে রয়েছে। সুতরাং এটা কোথাও কোনোভাবে, অন্তত আমরা মহিলা একজন নারীবাদী একটি সংগঠন হিসেবে আমাদের কোথাও মনে হয় না এটা কোনো প্রতিশোধের জায়গা আছে। এটা আইন তো আইন স্বীকৃত বলতে পারো আর কি। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, যেটা কিন্তু আমি একেবারে বিচ্ছিন্ন বলবো না। একটা কথা এখানে একটু বলি, একটু মানে বলতে ইচ্ছে করছে যে এই যে আমি আত্মহনন করছি, এটাও কিন্তু একটা ভয়ঙ্কর অ্যাক্ট অফ অ্যাগ্রেশনও বটে। আমি নিজেকেই শেষ করে ফেলছি। হ্যাঁ, আবারও ফিরে যাব একটা মানুষকে বড় করা, একটা ছেলেকে বড় করা, একটা মেয়েকে বড় করা। একটা ছেলেকে বড় করার ক্ষেত্রে কিন্তু এই যে তুমি কাঁদবে না, কিন্তু তুমি খেলতে গিয়ে দুটো কিল মেরে আসতেই পারো। কদিন আগে আমার এক বন্ধু আমাকে গল্প করতে করতে বলছে যে এই আমার ছেলেটাকে না একটু মারপিট শেখাতে হবে। বললাম কেন রে? বলছে ও স্কুলে মার খেয়ে আসছে, দুটো দিয়ে আসতে তো পারে। মানে এই যে আজকে আমার এটাই প্রশ্ন যে ওর যদি ছেলের জায়গায় মেয়ে হতো, ও কি এই শিক্ষাই দিত? হয়তো ভাবতো, নাও ভাবতে পারতো। কিন্তু এই যে ছেলেকে উল্টে মেরে আসতে হবে, তার মানে অ্যাগ্রেশনটা কিন্তু খুব সোশ্যালি অ্যাকসেপ্টেবল একটা জায়গা, যে আমি রেগে গিয়ে এটা করতে পারি। এবার আমি রেগে যখন বাইরের রাগটা প্রকাশ করতে পারছি না, রাগটাকে আমি ভেতরে নিয়ে নিচ্ছি, তো ভেতরে নিয়ে একটা অবসাদ হচ্ছে এবং আমি নিজেকে শেষ করে দিচ্ছি। একটা ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা, কিন্তু এটা ভীষণই মানসিক স্বাস্থ্যগত এবং ওনার উপরে যেটা হয়েছে খুবই দুঃখজনক। কিন্তু এটাকে এক করা যাবে না, কারণ অ্যালিমনি অধিকার এবং এই অ্যালিমনির প্রয়োজন সত্যি অনেক মেয়ের আছে। ফলে এইটাকে যদি এভাবে দেখি, তাহলে যাদের সত্যি প্রচণ্ড প্রয়োজন তাদের তো খুব অসুবিধা হবে। এবং একটি মেয়ে যদি মনে করে যে আমার সঙ্গে এই মানুষটির বিয়ে বৈবাহিক সম্পর্কে ছিল এবং আমার জীবনের অনেকটা বছর নষ্ট হয়ে গেছে, তাহলে তো তার ওইখান থেকে হয়তো একটা কষ্টের জ্বালা থেকে হয়তো সে বলে তাহলে অ্যালুমিনিটা আমাকে পেতেই হবে, কারণ এটা তোমার অধিকার, আমার তো অধিকার খর্ব হয়েছে, তাহলে এই অধিকারটা আমি পাবো, আমাকে দেশের আইন তো অধিকারটা দিচ্ছে। দেখো, যখন সাম্যের কথা বলি তখন উল্টো দিকের কথাটাও কিরকম বেরিয়ে আসে, যে সুকোমল বৃত্তিগুলোকে প্রকাশ করার বা সংবেদনশীল মনকে সামনে রাখার অধিকার থেকে বছরের পর বছর কিভাবে পুরুষদের সরিয়ে রাখা হয়েছে, ফলে এই ধরনের এক ধরনের বিষাক্ত পিতৃতন্ত্রের জন্ম। মানে কিছুতেই সে যে সুকোমল হতে পারে, সে যে একটা হৃদয়বৃত্তি নিয়ে সামনে আসতে পারে, সে যে নরম অনুভূতিগুলোকে সামনে রাখার অধিকার কখনোই পাচ্ছে না। এই না পেতে পেতে তুমি কর্তৃত্ব করবে, তুমি সবসময় শক্তিশালী হবে, এই যে এক ধরনের ভূমিকা দাগিয়ে দেওয়া আছে, এবং সেই ভূমিকা পালন করতে করতে সে বিশ্বাস করতে শুরু করেছে যে সেই তো ক্ষমতাবান, এবং সে শুধুই ক্ষমতারই চর্চা করবে, সে তো অন্য কোনো বৃত্তির চর্চা, অন্য কোনো সুকোমল বৃত্তির চর্চা করতেই পারবে না। দেখো, এই জায়গাটা থেকে আর একটা দিক কিরকম, আমি একটা কথা একটু বলতে চাই। এই যে ঘটনাটা বললে, যেটা শ্রাবস্তী বললো, সেটা আমিও বলছি খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু একটা প্রশ্ন বোধহয় আমাদের করা দরকার, মেয়েদের অ্যালিমনির দরকার হয় কেন? পিতৃতান্ত্রিক সমাজে বিয়েটাকে যখন একমাত্র মেয়েদের বিশেষ করে গোল হিসেবে সেট করা হয়, তাকে তো আর কোনোভাবে নার্চার করা হয় না, তাকে তো স্বাবলম্বী করার কথা কেউ বলে না। তাই জন্যই তার প্রয়োজন হয় যেদিন সমাজে দাঁড়িয়ে যেরকম একটি ছেলে চাকরিটাই তার মূল, সেরকম একটি মেয়ের যখন চাকরিটাই মূল হয়ে উঠবে, সেদিন কিন্তু এই অ্যালিমনির লড়াই, মেনটেনেন্সের লড়াই থাকবে, তাই না? তো সুতরাং আমাদের কিন্তু খুব গোড়ায় গিয়ে প্রশ্ন করতে হবে যে একটি মেয়ের অ্যালিমনি বা মেনটেনেন্সের দরকার হচ্ছে কেন আজকে এই সমাজে দাঁড়িয়ে। সেই জায়গাটা যখন আমরা পারবো, তখন মনে হয় দেখবে এইরকম মানে এরকম দুঃখজনক ঘটনা হয়তো ঘটবে না। একদম,
এর শুরুটা যদি একটু অর্থনৈতিক স্বাবলম্বিতার জায়গা থেকেও যদি তৈরি হয় তাহলেও মানে বড় করার ফোকাসটা যদি একটু পাল্টানো যায়, একটা ছেলে আর একটা মেয়েকে যখন বড় করছি, মানুষ হিসেবে বড় করি, তাহলে কিন্তু দেখবে এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না ভবিষ্যতে। একদম। আমি একেবারে আইনি একটা জায়গায় আসি। যদি কোনো মহিলা এটা বুঝতে পারেন যে আমার অবস্থান আমার বাড়িতে অন্যরকম, বা আমার ওপর এই ধরনের নির্যাতন হচ্ছে, আমি এই অবস্থাতে থাকতে চাইছি না, আমি চাইছি এটার একটা সুরাহা, কি কি আইনি পদক্ষেপ সে নিতে পারে, বা কি ধরনের, কিভাবে সে শুরু করবে এই জায়গাটা? দেখো, আইনি পদক্ষেপ অনেকগুলোই নেওয়া যায়, সেটা কিন্তু নির্ভর করে মহিলা কি চাইছেন, যেটা দিয়ে আমরা শুরু করি। যে সোয়ামেও যখন জিজ্ঞেস করা হয় আপনি কি চাইছেন, যেটা বললাম, অনেক মহিলা খুব পরিষ্কার, আমি ডিভোর্স চাই, তখন উনি আইনি অধিকার নিতেই পারেন যে আমি ডিভোর্স চাই, এবং তার সঙ্গে কিন্তু একটা মেয়েরা অ্যালিমনি পেতে পারে তার এবং তার বাচ্চা, যদি তার বাচ্চা থাকে। দ্বিতীয়ত হয়, অনেক মেয়ে বলে আমি ওই সম্পর্কে ওই বাড়িতে থেকেই একটা লড়াই লড়তে চাই, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। কারণ এটাও আমরা দেখেছি, ওই আর কি তোমার অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে মেয়েদের নিজস্ব জায়গা কিন্তু থাকে না। মেয়েরা ছোটবেলায় বাবার, তারপরে স্বামী, তারপরে ছেলের ঘরেই মোটামুটি দিন যাপন করে। সেখানে তখন একটি আইনের কথা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে PWDVA বা প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। সেখানে কিন্তু আমরা 5টা রিলিফ একসঙ্গে পাই। সেখানে মেয়েটি থাকা, যেখানে তার অত্যাচার হচ্ছে সেখানেই সে প্রোটেকশন অর্ডার নিয়ে বাস করবার অধিকার পায়। দ্বিতীয়ত সে মেনটেনেন্স পায়, তৃতীয়ত সে তার বাচ্চার কাস্টাডিও পায়, এবং একটি ক্ষতিপূরণের জায়গাও আছে। সুতরাং মেয়েটি ওই অত্যাচারের মধ্যে থেকেও কিন্তু অত্যাচারটা বন্ধ করার একটা জায়গা সে পায়। আরেকটি জায়গা আছে, অনেক মেয়ে বলে যে আমি এই যে অত্যাচার হলো, আমি কোনো মেনটেনেন্স এইসব কিছু চাই না, একটা শাস্তি হোক চাই। ঠিক আছে, সেখানে গিয়ে তখন একটা ক্রিমিনাল কেস করা, যেটা বহুল প্রচারিত 498 বলে, কিন্তু এখন BNS এ তার সেকশনটা বোধহয় পাল্টেছে, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, যে নতুন যে আমরা সব IPC, হ্যাঁ এগুলো সব পাল্টেছে, তো এখন BNS সেখানে কিন্তু সে তখন সেখানে শুধুই কিন্তু শাস্তি বা কনভিকশন, সেখানে কিন্তু কোনো রকম মনিটারি হেল্প পাওয়া যায় না। আবার অনেক জায়গায় আমরা দেখি যে মেয়েটি চাইছে আমি স্বামীর সঙ্গেই থাকবো, তখন সে একটা কনজুগাল রাইটসের মামলা করে, যে আমি থাকতে চাই, এই অর্থে সে একটা মামলা করতে পারে। প্লাস তোমার কাস্টাডির মামলা হয়, সেখানে তো উভয় পক্ষই করতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েরা এই 3টে জায়গা তো দিতেই পারে, এবং ডিভোর্স অবশ্য পুরুষরাও করতে পারেন, কিন্তু PWDVA আর যেটা বললাম 498 যেটা, সেইটা কিন্তু মহিলারা করেন। এবং একটি মেনটেনেন্স, যেটা আমরা আগে বলতাম 125 CRPC, সেটাও মেয়েরা শুধুমাত্র মেনটেনেন্স পাওয়া যায়, সেখানে তুমি অন্য রিলিফ পাবে না। সেটাও সেই মামলাও সে করতে পারে। তোমাদের কাছে আসলে তারা এই ধরনের আইনি সাহায্য পেতে পারে? দেখো, আমি যেটা বললাম, সব মেয়ে তো আইনি সাহায্য চান না, অনেক মেয়ে কিছুই চায় না, শুধু আমাদের সঙ্গে কথা বলেন, জানেন, বোঝেন, শ্রাবস্তীদের সঙ্গে কথা বলেন, আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন, কিন্তু পুলিশে গিয়ে একটা ডায়েরিও করেননি, কারণ তিনি এখনো মানসিকভাবে প্রস্তুত না। সেই জায়গাটা কিন্তু আমরা দিই, কারণ আমরা প্রত্যেকটা মেয়ে, হয়তো ঘটনা এক, কিন্তু প্রত্যেকটা মেয়ের চাওয়াটা একদম আলাদা। তাই জন্য আমরা তার চাওয়াটার ওপর খুব বেশি করে, যে তুমি কি, তোমার যখন মনে হবে, যেই স্পেসটা কিন্তু আমরা দিই। কেউ 5 বছরও আছে, একটাও জিডি করেনি, আবার কেউ 1 মাস এসে কেস ফাইল করেছে। এটাই হচ্ছে মানে ইউনিকনেস অফ দ্য কেস, মানে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা, সে ভায়োলেন্সটাকে কিভাবে দেখছে, সে সেটার সঙ্গে কিভাবে লড়বে, এবং তার চাওয়াটা, এটাকে কিন্তু আমরা খুব সম্মান দিই, চেষ্টা করি সেটাকেই ফোকাস করতে। সুতরাং মেয়েরা, আমরা কিন্তু একটা জিনিস করি, যেটা তুমি বললে, আমরা তাদের আইনি অধিকারটাকে বুঝিয়ে দিই, যে তোমার কিন্তু অ্যাজ এ ম্যারিড ওম্যান, বা তুমি একজন মেয়ে হিসেবে, বা একজন মা হিসেবে, কারণ অত্যাচার তো মা, মেয়ে, বউ সবাই উপরই হয়, বিশেষ করে ডোমেস্টিক স্ফেয়ারে। তো সুতরাং তুমি তোমার মা হিসেবে, মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে কি কি অধিকার আছে, সেটা কিন্তু তাকে বুঝিয়ে দেওয়া হয়। তারপরে তার উপর নির্ভর করে সে অন্তত জেনে গেল। এবং একটা কথা বলি, আমরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচের কথা বলছিল তো এই যে লিগাল কনসালটেশনের বন্দোবস্ত আছে, ফলে যখন একটি মেয়ে এসে বলে যে আমি জানি না কি করতে হবে, কিন্তু একটা আইনি কিছু পদক্ষেপ নিলে হয়তো ভালোই হয়, বা হয়তো সে বললেও না, কিন্তু এটা জানিয়ে দেওয়ার জন্য, কারণ আইনি পদক্ষেপ মানে তোমার অধিকার। তো এই যে তোমার অধিকার আছে, তুমি চাইলে এই অধিকারটা নিতে পারো, এই আইনের মাধ্যমে কেস ফাইল করতে পারো, তার জন্য লিগাল কনসালটেশনে বসানো হয়।
কেস ওয়ার্কার তো সবসময় তার সঙ্গে কথা বলছে, ফলো আপ করছে, সে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করছে, এবং এই সমস্ত পরিষেবার মাধ্যমে সে যদি একটা সিদ্ধান্ত নেয় যে আচ্ছা তাহলে আমি এই কেসটা ফাইল করব, তখন কিন্তু তার সঙ্গে কোর্টে যাওয়া, তার যখন হাজিরা দিলে তার সঙ্গে যাওয়া, মানে এই যে একটা হোলিস্টিক সাপোর্ট, এইটা ভীষণভাবে দেওয়া হয়। এবং আমি কাজ করার ক্ষেত্রে আমি এটা আমার ব্যক্তিগত একটা জায়গা থেকেই বলছি যে মেয়েরা যখন বলে না যে দিদি ওই কাগজগুলো তো বাবা দেখে নিয়ে গেছে, বা আমার দাদা এসেছিল দাদা বলে নিয়ে গেছে, আমি ওদের একটা কথা বারবার বলি যে এটা কিন্তু তোমার কেস, এটা তোমায় বুঝতে হবে। সবাই হয়তো বুঝবে না, কিন্তু অন্তত একটু বুঝুক, মানে নয়তো ওই যে একটা ওনারশিপ যেটা বলি যে এটা তো একদিন আমি আমার সংসার হিসেবে সংসারটা করেছি, প্রচন্ড কষ্ট পেয়েছি, এবার যখন আমি পদক্ষেপ নিয়ে একটা কেস ফাইল করলাম, কেসটা আমার কেস, আমাকে এবার কিন্তু তার ফলো আপটাও নিজে নিজে করতে হবে। এবং ভয়ঙ্কর হবে, মানে প্রত্যন্ত গ্রাম থেকে এসছে, জেলা শহর থেকে এসছে, একদম মাটি কামড়ে কেস করে যাচ্ছে, ভাবো। একদম সেই জায়গায় সেই মানসিক জোরটাও তাদেরকে দেওয়া যেতে পেরেছে এবং তারা বুঝতে পেরেছে যে এটা আমার অধিকার, এটা আমার অধিকার। এই যখন এই অর্থনৈতিক জায়গাটা আসছে, অ্যালুমিনির জায়গাটা, তোমরা বলছিলে আর্থিক ভায়োলেন্সের কথা। আর্থিক ভায়োলেন্সের নেচারটা কিরকম, কি ধরনের আর্থিক ভায়োলেন্স হয় বা কী ধরনের কেস আসে তোমাদের কাছে? মানে এক তো হচ্ছে আমি আমার স্বামীর কাছ থেকে টাকা পাচ্ছিলাম, সেই টাকাটা উইথড্র করে নেওয়া হচ্ছে, এছাড়াও কি অন্য কোনো বিষয় রয়েছে? ধরো কেউ চাকরি করেন, তিনি রীতিমতো ভালো চাকরি করেন, তার পুরো রোজগারের উপর কিন্তু তার কোনো অধিকার নেই, পুরো টাকাটাই তার এসে দিনে শেষে শুধু যে স্বামীর হাতে তুলতে হয় সবসময় না, হতে পারে তার নিটাল ফ্যামিলিতে তার বাবার হাতে তুলে দিতে হয়, সেখান থেকে তার একটা বরাদ্দ হয়, হয়তো দিনের একটা বরাদ্দ যে এই টাকাটা তুমি পাবে, বা ধরো এটা এক ধরনের হয়। আরেকটা হয় ধরো বাড়িতে কোনো জিনিস কেনার পয়সা দেওয়া হচ্ছে না, আচ্ছা, কোনো কিছু মানে যেটা রোজকার বাজার, ইলেকট্রিক বিল, এটা বন্ধ করে দেওয়া, স্কুলের বাচ্চার টাকাটা আটকে আছে দিনের পর দিন একটা মানসিক চাপ তৈরি করা, মানে বাচ্চাটাকে হয়তো স্কুল ছাড়িয়ে দিতে হচ্ছে, বাচ্চাটা স্কুল থেকে ডাক আসছে যে আপনি ঠিক মতো ফিস দেননি, এইটা একটা হয়। একটা হয় যে তার সমস্ত ইনভেস্টমেন্টে তার কোনো অধিকার নেই, তার নিজস্ব যা যা ধরো গয়না গাটি তার কোনো অধিকার নেই, সে জানেই না কোথায় আছে। এবং এটা কিন্তু আমরা অত্যন্ত শিক্ষিত ভালো চাকরি করা মেয়েদের ক্ষেত্রেও দেখেছি, যখন এরকম হয় তখন যখন আমরা বলি যে আপনার মানে কাগজ, দিদি আমি তো, আমার তো কিচ্ছু জানা নেই, সবই তো উনি জানেন বা ও জানে, আচ্ছা মানে কোথায় কি তোমার কি আছে, তুমি তো এতদিন কিছুই জানতে পারো, আমি কিছুই জানি না, জানতে পারো না। আমার তিনটে উদাহরণ মানে ঘটনার কথা এক্ষুনি মনে হলো, এবং তিনটে কি ভয়ঙ্কর আর্থিক নির্যাতন, যেটা কাকিদি বললো যে দৈনন্দিন জিনিস কেনার পয়সা না দেওয়া। এখানে মেয়েটি মোটামুটি যেটুকুনি পড়াশোনা করেছে, মানে পড়াশোনা করেছে, এবং সে তার বরের সঙ্গে একটা অন্য জায়গায় চলে যায়, বরের ট্রান্সফারেবল জব চলে যায় বিয়ের পরেই, এবং ওর হাতে টাকা দিত না, এবং ও টাকা নিয়ে যায়নি সেভাবে, কারণ সে তো যেন একটা ভরসার সম্পর্ক, ওখানে টাকা নেই, গ্যাস কিনবে না, চাল ডাল তেল নুন কিচ্ছু কিনবে না, নিজে বাইরে সুইগি করে খেয়ে নেবে, মেয়েটা না খেয়ে থাকে বাড়িতে। এই ঘটনা ঘটে যাচ্ছে, মুড়ি খাচ্ছে, তারপরে সেই মুড়ি ফুরিয়ে গেলে আর কিছু খাচ্ছে না, হয়তো নেবাররা কিছু হয়তো দিচ্ছে খাবার, এই মানে তোমার মানে হাতে না মারবো না ভাতে মারবো, পুরো ওইরকম ঘটনা, গায়ে হাত তোলা নেই কিচ্ছু না, শুধু কথা বলবে না সারাদিন ধরে, তুমি যা আছো তোমাকে পুরো ইনভিজিবলাইজ করে দেবে, এবং তুমি যা কুড়িয়ে বাড়িয়ে খাও, আমি তোমার খাওয়ার কিনে দেবো না, বা খাওয়ার রান্নাও করতে দেবো না। আচ্ছা আচ্ছা। আরেকটা যেটা মনে পড়লো যে একটি মেয়ে, ও পড়াশোনা খুব বেশি করতে পারেনি, কিন্তু ও একটু ওই সাজানো গোছানোর কাজ শিখেছে। এবার ও বলছে যে আমি তো এই কাজটা করতে মাঝে মাঝে বেরোবো, বা আমি শিখতে যাব বাইরে আর একটু বেশি শিখবো। তখন বর বলছে, মানে এটা ধর একটা রোজগারের উৎস তৈরি হতে পারে। ওর বর বলছে তুমি তাহলে তোমাকে যে টাকাটা আমি হাত খরচের জন্য দিই, সেখান থেকে তুমি একটা কাজের মানুষ রাখো, তারপরে তুমি যেখানে যাওয়ার যাও, আমি তো হয়, আর নয়তো তুমি পুরো বাড়িতে বসে কাজ করো, তোমার বাইরে গিয়ে কাজ করতে হবে না, কাজের মানুষের সাবস্টিটিউট হিসেবে তোমাকে রাখা হয়েছে। আর নয়তো মেয়েটির নামে লোন নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটা তো এখন নতুন, এটা কিন্তু ভীষণ এখন দেখি যে মেয়েটির নামে সে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে নিচ্ছে, এবং মেয়েদের নামে লোন পাওয়াটা একটু সহজ অনেক ক্ষেত্রে হয়, এবং তারপরে ঝামেলা কিন্তু আগেও চলেছে এখনো চলছে, এই লোনটা ফেরত দিতে হবে পুরো তোমাকে, হয়তো মেয়েটি আর থাকছেও না, এমন মারধর হয়েছে বা এত কিছু, মেয়েটি হয়তো থাকছেও না, কিন্তু লোনের দায়িত্ব পুরো ওর ঘাড়ে, কারণ ওর নামে লোনটা তো নিয়েছে। প্রচন্ড মারধর, কিন্তু সেই রাত্রে তাদের মধ্যে সেক্সুয়াল সম্পর্ক তৈরি হচ্ছে। তাই জন্য শুধু অর্থনীতি বা শুধু অনেক রকমের থাকে, একটা মানুষকে চিনতে তার অনেক চাহিদা, অনেক স্তর, অনেক বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্সের প্রচুর লেয়ার্স। যত কাজ করছি সেটা বুঝতে পারি,
অন্য কোনো ভায়োলেন্সে তুমি অতটা দেখতে না, ডোমেস্টিক ভায়োলেন্সের যে কত লেয়ার্স, আমরা নিজেরাও মাঝে মাঝে তো বলি, ইস দেখ এত অত্যাচার, তাও ফেরত যেতে চাইছে। কেন চাইছে? হ্যাঁ, শুধু কি ফেরত যাবার মানে আমরা খুব সাদা কালোতে বুঝছি যে শুধুমাত্র অর্থনৈতিক কারণেই বোধহয় এত অত্যাচার তাও ফেরত যাচ্ছে, ও তো মেরে। কিন্তু আমাদের সেটা ভাবতে হয়, ভেতরে ঢুকতে হয়, ওদের সঙ্গে আলোচনা করি আমরা সাইকোলজিস্টদের সঙ্গে। একটি মেয়ের ইচ্ছে, অনিচ্ছে, ডিজায়ার থাকা। এবং সমাজ কি বলছে, আজকে বাড়িতে বাপের বাড়িতে খুব আদর যত্নে রাখছে, 5 বছর পরে কিন্তু এই বাপের বাড়ি ঘুরে দাঁড়িয়ে বলে তুই তো আমাদের বোঝা, তোর জন্যই তো এইসব হচ্ছে। একটি মেয়ে দাঁড়িয়ে, মেয়েটি অনেক দিন আমার কাছে আসতো, মেয়েটির বস সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করতো এবং তার বাবার বাড়িও খুব ওয়েল টু ডু। ওর যখন অত্যাচার শুরু হয়, শুরুতেই ওর বাবা মা ওকে নিয়ে চলে এসছিল, অনেক দিন পরেও এসছিল আমার কাছে ওর মাকে নিয়ে। মার সঙ্গে সমস্যা হচ্ছে, যাওয়ার সময় দাঁড়িয়ে বলে গেল, গার্গিদি খুব ভুল করেছি ফেরত এসে, ওখানে থাকলেই ভালো হতো, ওখানে থাকলে ভালো হতো। মানে তাই জন্যই বলছি যে এই যে নেটাল ফ্যামিলি ভায়োলেন্স আর ইনলজ, এইটা কিন্তু মেয়েদের, আসলে মেয়েরা জন্ম থেকেই নানা রকম ভায়োলেন্সের মধ্যে দিয়েই আমাদের, এই যে তুমি বলছিলে না উমটুটুম, এটা আমরা একেবারে সেই উমটুটুমের একটা বিষয়। আসলে কি বলতো, এই কোনটা যে তার বাড়ি, ওটাই কোনটা যে তার থাকার জায়গা, কোনটা যে তার আইডেন্টিটি, মানে যেখানে সে জন্মায় সেখানে ছোটবেলা থেকে শোনা হয় তোমাকে কিন্তু এই বাড়ির জন্য তুমি তৈরি নয়, তোমাকে শ্বশুর বাড়িতে যেতে হবে, শ্বশুর বাড়ির জন্য তৈরি, মানে ওটা তার বাড়ি। সে ওখানে গিয়ে এত বছর পর হঠাৎ করে দেখতে পাচ্ছে যে এটা কি তার বাড়ি, মানে এটা যার সাথে তার কোনো যোগাযোগ ছিল না, সে হঠাৎ করে একটা অন্য বাড়িতে পৌঁছে যাচ্ছে। আমরা তো ডিসপ্লেসমেন্ট নিয়ে অনেক কথা বলি, তাই না? এটা ভীষণ ব্যক্তিগতভাবে মনে হয় যে এটাও তো একটা চরম ডিসপ্লেসমেন্ট, একদম যেন একদম শিকড় থেকে তুলে নিয়ে গিয়ে একটা অন্য বাড়িতে দিয়ে দেওয়া হলো, এবং তার থেকে আশা করা হচ্ছে যে রাতারাতি বাড়িটা নিজের বাড়ি হয়ে যাবে, সব লোকগুলো নিজের হয়ে যাবে, তাদেরকে প্রাণের মানুষ করে মা বাবা দাদা দিদি পিসি কাকি বলে রাখতে হবে, এবং আমার জীবনটা ভুলে গিয়ে এই নতুন জীবনে একদম অভ্যস্ত হয়ে যেতে হবে। একদম, এবং সেই মানসিক গঠনেই তাকে বড় করা হচ্ছে যে একদিন তোমাকে তোমার সেই আননোন যে বাড়ি, যে বাড়ি তুমি জানো না, সেখানের জন্য তোমায় তৈরি হচ্ছে, যখন তুমি যাচ্ছ তুমি সেখানে নতুন হয়ে তৈরি হচ্ছে। তাই জন্যই মেয়েদের প্রপার্টি রাইটস, এইসব মানে ম্যারিড মেয়েদের, এইগুলো নিয়ে কিন্তু কথাবার্তা চলছে আর কি। তখন হয়তো এই যে অ্যালিমনির জায়গাটা হয়তো একটু আরেকটু অন্য হবে, কারণ মেয়েরা যে বাড়িতে তার শ্রমটা দেয় তার তো কোনো সে দাম পায় না। তাহলে ধরো একটা 20 বছরের বিবাহিত জীবনে আজকে তার ধরো ডিভোর্স হচ্ছে, সে হাতে কি পাচ্ছে? একদম 20 বছরে তো সেই সংসারটাকে সে দিয়েছে, ভালোবাসা দিয়ে তৈরি করেছে, শ্রমের পারিশ্রমিক, শুধু শ্রম, তার ইমোশনাল জায়গা, তার সবকিছু দিয়ে তৈরি করেছে। আজকে একটা টাকার বিনিময় কি সেটার? সুতরাং মেয়েদের, এই জন্যই বারবার ঘুরে আসছে প্রশ্নটা যে মেয়েদের অ্যালিমনি মেনটেনেন্সের দরকারটা কেন? যেদিন যোগ্য জায়গাটা তৈরি হবে সেদিন কিন্তু মেয়েরাও আর কোর্টে গিয়ে অ্যালিমনি মেনটেনেন্স চাইবে না। আমরা এতক্ষণ ঘরের কথা বলছিলাম, ধরো নির্যাতন তো শুধু ঘরের 4 দেওয়ালের মধ্যে আটকে থাকে না, আমরা রাস্তাঘাটে বেরোই, আমরা কাজে যাচ্ছি, নির্যাতনের স্তর ঘর বেরিয়ে রাস্তা বেরিয়ে অনেক দূর, সেটা সুদূর প্রসারী। সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ধরো ভায়োলেন্স অ্যাট ওয়ার্ক প্লেস বা রাস্তাঘাট, এইরকম জায়গাতে এরকম ওয়ার্ক প্লেসের হেনস্থা হচ্ছে, তার মানসিক অবসাদ তৈরি হচ্ছে, তার জন্য আসছে তোমাদের কাছে, তারা আসছেন তোমাদের কাছে। অবশ্যই কিরকম ধরনের, কিরকম মানে সোশিও ইকোনমিক স্তর থেকে তারা মোটামুটি আসেন? এখানেও সব ধরনের, মানে খুব বড় অফিসের, খুব ভালো অফিসের থেকেও আসছেন, এডুকেশনাল ইনস্টিটিউট থেকে আসেন, এবং ধরো সাধারণ ছোটখাটো তোমার বেসরকারি অফিস, প্রাইভেট অফিস থেকেও আসে, বা মাঠে ঘাটে কাজ করা মানুষরা তারাও আসেন, সবাইয়ের ওপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট ঘটে, তার যেটা কর্মক্ষেত্র। ধরো কোনো ডোমেস্টিক ওয়ার্কারের কর্মক্ষেত্র তো তার কাজের বাড়িটা, সেখানে তো তার উপর অত্যাচার হয়। আচ্ছা, তারা জিডি করছেন? এটা তো শুধু জিডি করে না, দেখো সেক্সুয়াল হ্যারাসমেন্টের তো অনেকগুলো জায়গা আছে। প্রথম কথা, সেক্সুয়াল হ্যারাসমেন্টের আইনটা যদি বলো, সেটা হচ্ছে যদি অফিস হয় সেখানে যদি 10 জনের বেশি মানুষ কাজ করেন সেখানে একটা আইসি থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে ইন্টারনাল কমিটি, আগে ওটা আইসিসি বলতে, এখন ইন্টারনাল কমিটি। আর ধরো যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, আনঅর্গানাইজ সেক্টরে কাজ করেন, তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাদের জন্য এলসি বা লোকাল কমিটির একটা জায়গা কিন্তু আইন বলেছে, সেটা হচ্ছে তোমার ডিএম অফিসে সেটা থাকে। কিন্তু সেইটা নিয়ে এখন আমরা একটু কাজ করছি, কারণ ধরো যারা
বাজারে সবজি বেচছেন বা লোকের বাড়িতে কাজ করতে যাচ্ছেন বা ধরো অন্য কোনো কাজে আছেন যেটা আনঅর্গানাইজ সেক্টর, বিড়ি বাঁধছেন, তাদের তো একটা কোথাও তাদের উপরে তো প্রচুর যৌন অত্যাচার ঘটে, তাদের তো একটা জায়গা দরকার। এখন আমরা দেখি প্রচুর ফ্ল্যাট উঠছে, প্রচুর মহিলারা কাজ করেন, সেখানে তো তারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন। তাদের কমপ্লেন করার জায়গাটা হচ্ছে এলসি, লোকাল কমিটি, আর যারা অফিস সেখানে হচ্ছে আইসি। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি একটা স্তর, যে আইসিতে তুমি একটা দিলে সেখানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ফয়সালা জানায় আইসি। আবার এলসির জায়গাটা কিন্তু একটু ধোঁয়াশা আছে, আমরা এখনো খুব পরিষ্কার আমাদের কাছে ছবিটা নেই, কিন্তু তার জন্য আমরা একটা চেষ্টা করে যাচ্ছি আর কি, যে এইটাকে যতটা সম্ভব তাড়াতাড়ি এটার ভিজিবিলিটিটা বাড়ানো এবং সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার। আচ্ছা আচ্ছা, আমরা মানে এই রিসার্চের সময়ও শুনেছি এই প্রোটেকশন অফিসারের এক ধরনের ভূমিকা থাকে, এই বিষয়টা একটু বলবে আমাকে? প্রোটেকশন অফিসার কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে ওই যে তোমাকে বললাম PWDVA বা প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে যেটা হয়েছে, প্রোটেকশন অফিসার হচ্ছেন বলতে পারো তিনি হচ্ছেন একজন মানুষ যিনি পুরো সমস্ত যে ব্যবস্থাগুলো আছে, যে এজেন্সিগুলো আছে, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন মেয়েটি, হ্যাঁ, এবং সেখানে হতে পারে পুলিশ, যদিও পুলিশের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ডিভি অ্যাক্টে ইনিশিয়ালি থাকে না, কোর্ট, লয়ার, কারণ অধিকাংশ মেয়ে যেটা আমাদের কাছে এসে বলে যে আমি কেস তো লড়বো দিদি, পয়সা কোথায়, সেখানে তাদেরকে বলতে হয় যে ডিস্ট্রিক্ট লিগাল এড সার্ভিস বলে একটা জায়গা আছে, যেটা কিন্তু সরকার কর্তৃক একটি তৈরি সংস্থা, যেখানে কিন্তু ফ্রি অফ কস্টে মেয়েরা এবং গরিব মানুষরা তাদের কমপ্লেন না, তারা লয়ার পেতে পারেন। আচ্ছা আচ্ছা, লিগ্যাল হেল্প ওখান থেকে পেতে পারেন। এটা তিনটে আছে, নালসা, সালসা, ডালসা। মানে নালসা হচ্ছে ন্যাশনাল, তারপরে সালসা হচ্ছে স্টেট লেভেলের লিগ্যাল এড সার্ভিস, ডালসা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে জেলা সদর যে কোর্টগুলো ওখানে তাদের অফিস থাকে, এবং সেখানে ফ্রি অফ কস্টে তুমি লয়ার পেতে পারো। আচ্ছা আচ্ছা, সেখানে প্রোটেকশন অফিসারের একটা বড় ভূমিকা থাকে। তিনি আর এনজিওগুলো সার্ভিস প্রোভাইডারের কাজ করে এই আইনে, কি যারা নানা রকম মেয়েটিকে, ধরো মেয়েটির তো শুধু অত্যাচার হলে তো অনেক রকম, তার ধরো শেল্টার নেই, তার এই কাউন্সিলিং দরকার, তার একটু ইকোনমিক এম্পাওয়ারমেন্টের দরকার, এক একটা এনজিও এক একটা কাজ করে তারা, সেইখানে আমরা সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করি। আর প্রোটেকশন অফিসার হচ্ছে মাঝখানে, খুব ইম্পর্টেন্ট তার রোল, তিনি এই পুরো ব্যাপারটা ধারণ, মেয়েটিকে তার যোগাযোগ করিয়ে দেওয়া, এবং তার আরেকটা কাজও থাকে, সেটা হচ্ছে ডিআইআর বলে একটা আছে, সেটাকে বলে ডোমেস্টিক ইনসিডেন্ট রিপোর্ট। ধরো আমরা পুলিশে গেলে যেমনি জিডি করি বা এফআইআর করি, সেরকম ডোমেস্টিক ইনসিডেন্ট রিপোর্টের ক্ষেত্রে কি হয়, তোমার পুরো ঘটনাটা পিও লিপিবদ্ধ করেন, পুরোটা লেখেন প্রোটেকশন অফিসার, এবং তিনি সেটা কিন্তু উপযুক্ত সময় কোর্টে পেশ করেন। আচ্ছা, আর এই প্রোটেকশন অফিসার মোটামুটি আমাদের যতগুলো জেলায় চেষ্টা করা হয়েছে, বড় জেলাগুলোতে 2জন করে আছে, আর এমনিতে জেলাতে একজন করে রয়েছে, কিন্তু বড় জেলাগুলোতে 2জন করে প্রোটেকশন অফিসার। আর মূলত মহিলারাই, কিন্তু অনেক পুরুষ মানুষও, প্রেফারেবলি মহিলা, কিন্তু প্রচুর পুরুষ মানুষ, এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজ করছেন এই প্রোটেকশন অফিসারের। আমরা একেবারে পর্বের শেষে এসে গেছি, পুরো আলোচনাটাতে ভীষণ সমৃদ্ধ হলাম। আমাকে একটু বলো যে এমন বিভিন্ন জায়গা রয়েছে তো যা অত্যন্ত রিমোট প্লেস, ধরো তোমাদের, আমরা যেমন শুনছিলাম শ্রাবস্তীর কাছে যে তোমাদের কলকাতায় একটা অফিস রয়েছে, মেটিয়াপুরিচে বোধহয় একটা রয়েছে, আর ডায়মন্ড হারবার, এমন তো অনেক জায়গা হয়তো প্রত্যন্ত অঞ্চল, যেখান থেকে যদি কখনো কোনো কেসের খবর তোমাদের কাছে আসে বা তোমরা জানতে পারো, বা তারা যদি যোগাযোগ করতে চান, সেখানে যাওয়া, সেখানে তার সাথে যোগাযোগ করা, বা তার তোমাদের কাছ অব্দি পৌঁছানোর মাঝখানে তো একটা ডিস্টেন্স রয়েছে, এক ধরনের অসুবিধা রয়েছে, সেখানে কি আলাদা কোনো টাস্ক ফোর্স বা এইভাবে তোমাদের মধ্যে কাজ করে? অ্যাকচুয়ালি সোয়াম যে কাজটা করে এই 3টে লোকেশনে, আমরা নেটওয়ার্কিংয়ে বিশ্বাস করি। কারণ কি বলতো, সোয়াম বিশ্বাস করে এই যে নারী নির্যাতন একটা সামাজিক সমস্যা, এটা সোয়াম একা কখনোই সমাজ থেকে দূর করতে পারবে না, তাই জন্য আমরা বহু লাইক মাইন্ডেড সংস্থার সঙ্গে কাজ করি, নেটওয়ার্কিং করি, এবং এই নেটওয়ার্কিংয়ের সূত্রে আমাদের সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এবং ধরো মানে ভারতবর্ষের বাইরেরও অনেক সংস্থার সঙ্গে যোগাযোগ হয়। এবং তুমি যেটা বললে, ধরো প্রত্যন্ত গ্রাম থেকে একটি মেয়ে পুরুলিয়া থেকে আমাদের কাছে রোজই ফোন আসে, ধরো একদম প্রত্যন্ত মেদিনীপুরের গ্রাম থেকে বা পুরুলিয়া থেকে করছে দিদি, কিংবা একদম উত্তরবঙ্গের কোনো জায়গা থেকে। আমরা যেটা চেষ্টা করি, তার ঘটনাটা শুনে যেটা করি, যদি প্রোটেকশন অফিসারের কাছে পাঠানোর, যদি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস হয়, তাকে আমরা সেখানে রেফার করি, কারণ উনি একজন আছেনই প্রত্যেকটা জেলায়।
না হলে আমরা যে সংগঠনগুলোর সঙ্গে আমরা কাজ করেছি, আমরা অনেক ট্রেনিং বা অনেক কিছুর মাধ্যমে তো আমাদের নিয়মিত একটা যোগাযোগ চলে, আমরা তাদের কাছে রেফার করি, তারা তখন তাদের সঙ্গে কাজ করেন। এই জন্য নেটওয়ার্কিংয়ে আমরা খুব জোর দিই এবং আমরা খুব বিশ্বাস করি নেটওয়ার্কিংয়ে, কারণ নেটওয়ার্কিং কিন্তু সাংঘাতিক সাহায্য করে। একদম, কারণ সেভাবে পৌঁছে যাওয়া যায় একেবারে তাদের কাজ। ছোট্ট করে বলছি, বিহারেরই একটি ঘটনা আর কি। মেয়েটি আমাদের কাছে এসছে, বিয়ে হয়েছিল বিহারে, পাটনাতেও না, একটু দূরে। তো এবার আমরা তো ওখানে পৌঁছতে পারছি না, এবার ওর কিছু জিনিসপত্র তোলা এবং এগুলো রয়েছে। তখন আমরা বিহারের দুটো সংস্থার সঙ্গে কাজ করলাম, যাদের সঙ্গে আমরা নেটওয়ার্ক করি। ওরা খুব সুন্দর করে পুরো কাজটা স্মুথলি ওর চলে এলো করে। হাতের উপর হাত রেখে রেখে এইভাবে ছড়িয়ে দিতে হয়, বিশ্বাস রাখতে হবে সবাই সঙ্গে মিলে আর কি, লাইক মাইন্ডেড যে অর্গানাইজেশন গুলো আছে। একদম শেষে যদি তোমাদের কিছু বলতে হয় বা তোমরা যদি কিছু তোমাদের তরফ থেকে আমাদের দর্শককে কিছু বলো। একটা কথা বলতে পারি যে ডোমেস্টিক ভায়োলেন্স বা মহিলাদের ওপর নির্যাতন, এটা তো একটা সামাজিক সমস্যা, এবং আমরা যদি সব স্তরে, যেটা শুরু হয় কিন্তু আমাদের বাড়ি থেকে, তারপর স্কুল, কলেজ, আমাদের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, সব জায়গায় এটা নিয়ে যদি আমরা একটু কথা বলতে শুরু করি, কারণ এখনও কথা বলার দরকার আছে, কথা বলতে শুরু করি, তাহলে বোধহয় আগামী দিনে স্বয়মের একটা ভিশন আছে, সেই ভিশনটা হচ্ছে ভায়োলেন্স ফ্রি একটা সোসাইটি। তো সেই জায়গাটায় হয়তো আমরা কোনোদিনও পৌঁছতে পারবো, হয়তো আমার জীবৎকালে দেখতে পাবো না, কিন্তু আশা করব কোনো একটা দিন সেই ভিশনটা আমাদের পূর্ণ হবে। তো সেটার জন্য যদি আমরা একদম বাড়ি থেকে এই কাজটা শুরু করি, তাহলে বোধহয় একটু মানে এই পৃথিবীটা বাসযোগ্য হবে। মানে মানুষ হিসেবে ছেলে এবং মেয়ে, আমরা কোনো ফেমিনিস্ট হিসেবে আমরা কিন্তু কারুর বিপক্ষে নই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। তাই জন্য এই পৃথিবীটা যাতে সবার জন্য বাসযোগ্য হয়, সেটা আমরা খুব চাই। আর এক্ষেত্রে বলছি, যদি কারুর কোনো মনে হয় যে আমি এর মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কি করব, অবশ্যই স্বয়মের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের নাম্বার এবং আমাদের ইমেল আইডি দিচ্ছি, তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। একদম, আমাদের স্ক্রিনে থাকবে তোমাদের সাথে যোগাযোগ করার নম্বর এবং ইমেল আইডি। যদি কখনো সেরকমভাবে কোনো মানুষ মনে করেন যে স্বয়ং অবধি তারা পৌঁছতে চাইছেন এবং তোমাদের সাথে এসে তারা নিজেদের বিষয়টাকে ভাগ করে নিতে চাইছেন, তারা যেন করে নিতে পারেন। আমি একটা কথা শুধু লাস্টে বলতে চাইবো যে এই বাচ্চা বড় করার ক্ষেত্রে যেহেতু ঘর থেকেই কাজটা শুরু করতে হবে, ভীষণ জেন্ডার্ডভাবে তো আমরা বাচ্চাদের বড় করি, সেই জায়গাটা যদি আমরা ভেবে দেখি যে মানে আমরা একটা ঠুলি পরিয়ে দিই, একটা ছেলে বাচ্চাকেও পরিয়ে দিই, একটা মেয়ে বাচ্চাকেও পরিয়ে দিই, তোমার শরীরটা এই শরীর নিয়ে তুমি জন্মেছো, তোমার এই জেন্ডার তোমায় আরোপ করা হলো, এবার তুমি এভাবে এভাবে চলবে। সেক্ষেত্রে ওই ঠুলিটা যদি খুলে দেওয়া হয়, একটা ছেলে বাচ্চার মধ্যে ওই যে কোমল বৃত্তিগুলো যে নার্চার করার থেকে আমরা ব্যাহত করি অনেক সময়, সব সময় হয় তা নয়, কিন্তু অনেক সময় তো হয়। এবং একটি মেয়ে বাচ্চাকে যে ওই একটা একমুখী হয়ে মানে বড় করা হয় যে এই তো তোর কবে বিয়ে হবে, বা আমাদের নার্সারি রাইমসের মধ্যেও তো সারাক্ষণ ধরে ওই সবই, ওই জায়গাগুলোকে বারবার প্রশ্ন করতে হবে যখন একটা বাচ্চাকে বড় করা হচ্ছে। এবং স্বয়ং কথাটার অর্থ তো হলো আমি নিজে, আমি নিজেকে চেনা, নিজেকে বোঝা, নিজের অধিকারটুকু বোঝা, এবং আমি কিসে ভালো থাকি, সেই জায়গাটাও যদি একটা প্র্যাকটিসের মধ্যে আনা হয়, সেটাও কিন্তু এই সোশ্যালাইজেশনের মধ্যে দিয়েই একটা জায়গায় গিয়ে হয়তো পৌঁছয়। মানে আমার নিজের কথাটা ভাবা, নিজের অধিকারের নিজের কথা ভাবা মানে কিন্তু অন্যের কথা ভাবছি না তা নয়, কিন্তু আমাদের তো সামাজিকভাবে এটাই শেখানো হয় যে মেয়েদের বিশেষ করে অন্যেরটা ভেবে তারপরে নিজেরটা ভাবো। কিন্তু এটা যদি একটু ন্যারেটিভটা বদলানো যায় তাহলে হয়তো ভালো হয়। এবং হেল্প তো আছে, ফলে এমন ভাবার কোনো কারণ নেই যে আমার এরকমটা হয়েছে, আমার আশপাশে কেউ নেই, আমার কোনো সাহায্য নেই, ফলে তার জন্য সাহায্য নিতে আসেন। একদম, সংগঠন তো আছে, আজকে আমরা স্বয়ং থেকে কথা বললাম, তার ফলে সেই সাহায্যের জায়গাটা যেন নিতে নেন। মানে বিষয়টা দ্বিপাক্ষিক, একজন রয়েছেন এবং একজন যদি চাইছেন, দুটো হাত মিললে তবেই সেখান থেকে একটা সমাধান সূত্র আমরা খুঁজে নিতে পারবো। অনেক ধন্যবাদ গার্গীদি, অনেক ধন্যবাদ শ্রাবস্তী ভাবনাঘরে আসার জন্য। তোমাদের সাথের এই সময়টা শুধু আমায় নয়, আমার দর্শক প্রত্যেককে ভীষণ রকম সমৃদ্ধ করলো।